অ্যাকসেপ্ট করতে হচ্ছে কি? না 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 স্যার। না স্যার। আচ্ছা, স্যার। just কিছুই আসে না। আপনাদের রেকর্ড হবে এখন, তাই তো? ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা শুরু করি। আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। তো আমাদের এই কোর্সটা হচ্ছে আপনাদের পুরো 4 বছরের জার্নির প্রথম কোর্স, যেটা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড, তাই না? কোর্সটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এই কোর্সের মূল উদ্দেশ্যটা আসলে কি? এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্ট্রেটটা কম্পিউটারের সাথে এবং কম্পিউটার মানে কম্পিউটার নিয়ে আপনারা সামনে যা কিছু করবেন সেটার একটা ওভারভিউ দেওয়া। ঠিক আছে? প্রথমত আচ্ছা। কম্পিউটারের ওভারভিউ দেওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে এই কম্পিউটারের মধ্যে আপনারা যা করবেন সেটার একটা ওভারভিউ দেওয়া। তো কম্পিউটার নিয়ে আপনারা বেসিক্যালি পরের সেমিস্টার গুলো কি করবেন সেটা কি জানি? না স্যার। আচ্ছা আপনাদের আপনাদের পরবর্তী 4 বছরের সিলেবাসে একটা মেজর অংশ জুড়ে থাকবে কম্পিউটার প্রোগ্রামিং। আচ্ছা। একটা মেজর অংশ জুড়ে আপনাদের কম্পিউটার প্রোগ্রামিংটা থাকবে। তো আমরা এখানে প্রোগ্রামিং ইন্ট্রোডিউস করব, এবং প্রোগ্রামিং ইন্ট্রোডিউস করা বলতে অলরেডি আপনাদের, স্পেশালি আপনারা যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন, এখানে জাস্ট দুজনকে পেলাম ইংলিশ মিডিয়ামের, বাকি সবাই তো বাংলা মিডিয়ামে, তাই না? জি স্যার। আপনাদের মধ্যে আমি হচ্ছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনাদের মধ্যে কয়জন, মানে আপনাদের তো অবশ্যই ইয়া ছিল বাংলা মিডিয়ামে যারা, আপনাদের আইসিটি ছিল, জি আইসিটি স্যার। চ্যাপ্টারটা করেন নাই থেকে? সরি স্যার, কোন চ্যাপ্টার? স্যার বুঝিন আরেকবার। আইসিটি কোর্স মানে আইসিটি সাবজেক্টের প্রোগ্রামিং চ্যাপ্টারটা করেন নাই থেকে? করছি স্যার, করছি। স্যার সবাই তো পড়ছি স্যার স্যার। কোন চ্যাপ্টারটা একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। প্রোগ্রামিং সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং স্যার করেছি স্যার। কোর্সে স্যার জি স্যার করেছি স্যার। আপনারা সবাই করেছেন? এমন কেউ কি নাই যিনি করেন জি নাই? স্যার করছি স্যার, এত ভালো মতো পারিনি। এত ভালো মতো করেন নাই। আচ্ছা, ঠিক আছে। কিভাবে মানে করেছেন? চালানোর ভালো মতো করেন নাই? স্যার আমি তারপর পড়ি না। ভুলে গেছি অনেক আগে। অনেক আগে করেছেন তাই ভুলে গেছেন। আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস আপনাদেরকে জাস্ট ছোট একটা ওভারভিউ দিই, সেটা হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা কিন্তু আসলে আপনারা যেটা মনে করেন যে সিতে আমি অনেক কিছু লিখে ফেলবো প্রোগ্রামিং হয়ে যাবে, বিষয়টা আসলে ওরকম না। বেসিক্যালি প্রোগ্রামিং হচ্ছে আপনি একটা কাজ করবেন, সেই কাজের ইনস্ট্রাকশন গুলা লেখা। এখন সেটা আপনি যেভাবে ইচ্ছা লেখেন, সেটা আপনার বিষয়। ঠিক আছে? সেটা আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন। আপনি যদি আপনার মতো করে লেখেন তাহলে সেটা আপনার, আপনি যদি আপনার মতো করে লিখতে চান সেটাও একটা এক ধরনের প্রোগ্রামিং হতে পারে। আমরা ডিটেল ডিসকাস করবো এটা। তো প্রথমে একটা ছোট জিনিস, সেটা হলো কোয়াইট ইন্টারেস্টিংলি, যখনই ক্লাসটা শুরু হচ্ছিল আপনাদের প্রত্যেককে আমার ওয়ান বাই ওয়ান ইয়া করা লাগছিল, ওয়ান বাই ওয়ান আপনাদের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করা লাগছিল, কিন্তু এমনটা হওয়ার কথা না। কারণ আমি আমার ইয়া থেকে, আমি আমার ক্যালেন্ডার থেকে আপনাদের সবাইকে ইনভাইট করেছি। এই যে গুগল মিটের যে ইভেন্টটা বা যে মিটিংটা, এই মিটিংয়ে আমি আপনাদের সবাইকে ইনভাইট করেছি। তো আপনাদের আলাদা করে রিকোয়েস্ট করে এন্ট্রি নেওয়ার কথা না। স্যার এটা দুদিন ধরে হচ্ছে স্যার, আমাদের স্যার লাইভ আপনাদের অটোমেটিক্যালি ক্লাসরুমে ঢুকে যাওয়ার কথা। ঠিক আছে? একদম নিঃশব্দে ক্লাসে এসে জাস্ট বসে থাকার কথা। এখন আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা কি আপনাদের পার্সোনাল প্রোফাইল থেকে লগ ইন করেছেন নাকি ইয়া থেকে? আপনার লিংক থেকে স্যার, আপনি একটা লিংক দিয়েছিলেন স্যার, আপনার ওই লিংক থেকে ঢুকছি স্যার। ইমেল থেকে লগইন করেছি। ইউনিভার্সিটি থেকে যে ইমেল প্রোভাইড করছে ওই ইমেল দিয়ে আমরা লগইন করছি। তারপর আমাকে আস্ক টু জয়েন দেওয়া হচ্ছে। ইমেল দিয়ে লগ ইন করেছেন, তারপরে আজকে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে স্যার আমি ওই ক্যালেন্ডার থেকে লগ ইন করছি, কিন্তু আমার তবু মানে আপনার পারমিশন বুঝলাম না। আমি অ্যাকচুয়ালি ক্যালেন্ডার থেকেই লগ ইন করছি, কিন্তু হলো তবু আপনার পারমিশন লাগছে। ক্যালেন্ডার? ইয়েস স্যার। ওকে, দ্যাটস প্রিটি অড, দ্যাটস রিয়েলি অড। ওকে স্যার আমারও পারমিশন লাগছে, আমি ক্যালেন্ডার থেকে ঢুকছি ডিরেক্ট। সরি আমি ক্যালেন্ডার মিট থেকে ঢুকছি। স্যার আপনার মেল থেকে ঢুকলে স্যার কোনো পারমিশন লাগে না, ডাইরেক্ট ঢোকা যায়।
যারা ক্যালেন্ডার থেকে ঢুকে ওদের পারমিশন লাগে, বাট এটা কিসের জন্য এটা জানি না। নো স্যার, আমি মেল থেকে ঢুকেছি কিন্তু তাও পারমিশন লেগেছে। হ্যাঁ, ক্লাসরুমে আমিও মেল ঢোকা থেকে যাচ্ছে, ঢুকেছি। ক্লাসরুমে ঢোকা যাচ্ছে, বাট ভিডিও কলে ঢোকা যাবে না। পারমিশন লাগে লাগে। আপনাদের সবাইকে আমার পারমিশন দিতে হয়েছে। সো আমার একটা ইয়া হচ্ছে, আপনাদের মধ্যে কেউ কেউ সম্ভবত আপনাদের পার্সোনাল জিমেল থেকে ঢুকেছেন, কেউ কেউ, নট এভরিওয়ান, সাম অফ ইউ। তো আপনারা যেটা করবেন, ঢোকার সময়ে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, তাই না? জি স্যার। আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। জি স্যার। তারপরে বাম পাশে এরকম একটা জায়গায় হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দেখা যাবে। হ্যাঁ স্যার। এই ইমেল অ্যাড্রেসটা যদি আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সাথে সাথে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ইউআইউর ইমেল অ্যাড্রেসে লগ ইন করে নেবেন, ঠিক আছে? আর যদি এটা থাকে তাহলে সরাসরি জয়েন করে ফেলবেন। ওকে, জি স্যার, বোঝা গেছে। ঠিক আছে। ইউআইউর স্যার এই যে ইমেইল অ্যাড্রেসে তো স্যার পারমিশন লাগছে। এখন সেটাই আমি বুঝতে পারছি না যে কেন এটা হলো, কারণ আমি আপনাদের সবাইকে ইনক্লুড করেছি। আচ্ছা, এটা কোনো কি সমস্যা হবে কোনো? মানে আপনাদের ইমেল অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে না থাকে তাহলে আপনাদের অটোমেটিক্যালি দিতে পারার কথা। আমি একটু ইয়া করি একজনের, আমরা তো সবাই সেকশন এ, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আচ্ছা, মোহাম্মদ রিয়াজ ভুইয়া, আপনি কি আছেন? জি স্যার। মোহাম্মদ রিয়াজ ভুইয়া আছেন। আপনার ইমেল অ্যাড্রেস একটু বলেন তো আমাকে, বিএসসিএস এর। ওয়েট। জি স্যার, mvuyan2029@bscsc.uiu.ac.bd। সবাইকে এখানে ইনভাইট করেছি কিন্তু কারোই আসে নাই, মানে আমার সবাইকে আলটিমেটলি অ্যাডমিট করতে হয়েছে। যাই হোক, নেক্সট ক্লাসে দেখি এটা ঠিক হয় কিনা। বাট যেটা আপনাদেরকে বললাম এই কাজটা আপনারা করে নেবেন। নেক্সট টাইম লগ ইন করার সময় সুইচ অ্যাকাউন্টে গিয়ে এটা করে নেবেন। ওকে স্যার। এখন বিষয়টা হচ্ছে আপনারা গুগল, কেউ কেউ বলছেন ক্যালেন্ডার ইউজ করেছেন, আমি একটু আপনাদেরকে ক্যালেন্ডারটা দেখাতে চাই। বলেন। স্যার আমি মানে বাই চান্স অ্যাকচুয়ালি কেটে গেছিল, আমি আবার ক্যালেন্ডার থেকে লগ ইন করছি কিন্তু এবারটা আমাকে ডাইরেক্ট এন্ট্রি দিছে। স্যার আমি যখন প্রথমবার ক্যালেন্ডারতে ট্রাই করছিলাম তখন 11:25 বাজছিল, 11:25 ক্লাস স্টার্ট হয়েছিল। না স্যার, তো দেরি করে আসছে। সেটা একটা কারণ হতে পারে। মানে আচ্ছা, এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. দেখা যাচ্ছে। তো এই ক্যালেন্ডারে এখান থেকে আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে? যারা ক্যালেন্ডার থেকে জয়েন করেননি, আপনাদেরকে যেহেতু ইনভাইট করা হয়েছে, আপনারা ক্যালেন্ডারে ঢুকিয়ে দেখবেন আপনাদের সবগুলো ক্লাস, ইভেন মেকআপ ক্লাস সহ কবে কবে কোন ক্লাস হবে সেটা হচ্ছে আপনাদের দেওয়া আছে, ঠিক আছে? তো জাস্ট ক্যালেন্ডারে ঢুকে জয়েন উইথ গুগল মিট দিলেই আপনি ক্লাসে ঢুকে পড়বেন। ওকে, এটা একটা লিংক। আপনাদের গুগল ক্লাসরুমে যদি ঢোকেন, গুগল ক্লাসরুমে গিয়ে সেখানেও হচ্ছে গুগল ক্যালেন্ডারের লিংক পাবেন, সেখান থেকে অ্যাড হতে পারবেন। আর আপনাদের একটা লিংক হচ্ছে ইএলএমএস। আপনারা কি ইএলএমএস ইউজ করেছেন সবাই? জি স্যার। জি স্যার। মানে অনেকেই দেখলাম ফেসবুক গ্রুপে লগ ইন রিকোয়েস্ট করেছেন, তো অনেকেই ইএলএমএস এ ঢুকেছেন বোঝা যাচ্ছে। তো যারা ঢুকেননি তাদের জন্য আমি জাস্ট একটু ইএলএমএস টা দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখন বিষয় যেটা সেটা হচ্ছে এই ইএলএমএস ওয়েবসাইটটা অন্য যা কিছু বলেন, মনে করেন গুগল ক্যালেন্ডার যা আছে এগুলো হচ্ছে মোটামুটি রেগুলার ক্লাসের, ঠিক আছে? স্যার কথা ক্লিয়ারলি আসতেছে না। স্যার আপনার কথা ল্যাগ দিতেছে স্যার, অনেক মানে আটকে আটকে আসছে। আচ্ছা, স্যার ইকো হচ্ছে কথা।
আচ্ছা, তাহলে মনে হয় ইন্টারনেটে একটু সমস্যা হয়ে থাকতে পারে, অনেক কানেকশনে হয়তো একটু সমস্যা হয়ে থাকতে পারে। তবে আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু একটু কাঁপতেছে আর কি, কথাগুলা ফাটে ফাটে আছে। আচ্ছা, তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো মনে করেন গুগল ক্যালেন্ডার বা গুগল মিট এগুলো যাই বলেন না কেন, এগুলো হচ্ছে অনলাইনে ক্লাসের জন্য। বাট সামটাইমস উই আর গোইং টু রিটার্ন টু দ্য ক্যাম্পাস, রাইট? কোন একটা সময় আমাদের ক্যাম্পাসে যেতে হবে। তো যখন আমরা ক্যাম্পাসে যাব তখন হয়তো গুগল মিট এগুলো হচ্ছে সব চলে যাবে। স্যার কথাটা একটু ঠিকভাবে বুঝে দিতেছেন না স্যার, কথাটা আপনার কি বলতেছেন স্যার? একটু তাহলে অপেক্ষা করেন। স্যার আপনার হেডফোনটা ঠিক আছে তো স্যার? আমি হেডফোন ইউজ করছি না। স্যার ইউজার সব ব্লক দেন স্যার তাড়াতাড়ি। আমার নেটেই প্রবলেম হচ্ছে, তো আমি অল্টারনেট দেখি মোবাইল ডাটা থেকে। স্যার নেটে আপনার প্রবলেম হচ্ছে। কাইন্ডলি ল্যাকের যে প্রবলেম হচ্ছে কথা ক্লিয়ারলি না তাহলে বুঝলে হেডফোন বুঝবেন না তো হেডফোন স্যার। ইউজ করলে হয়তো বা ঠিক হবে স্যার, একটু দেখছি। হেডফোন ইউজ করলে ঠিক হইতে পারে স্যার। এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার এখন একটু শোনা যাইতেছে জি স্যার। স্যার, জি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে যখন আমরা ফিজিক্যালি ক্লাসে ফেরত যাব, ক্যাম্পাসে যখন ফেরত যাব, তখন আমাদের অনেকগুলো ওয়েবসাইটের ইউজ হয়তো কমে যাবে, কিন্তু এই ওয়েবসাইটে আপনাদের সবসময় ইউজ করতে হবে। এটা হচ্ছে ইউআইইউর অফিসিয়াল প্ল্যাটফর্ম ফর ম্যাটেরিয়াল শেয়ারিং, ঠিক আছে? এখানে আপনাদের যাবতীয় ম্যাটেরিয়ালস এবং অ্যানাউন্সমেন্ট এগুলো দেওয়া হবে। যেমন এখানে দেখেন তারিখ সব দেওয়া আছে। এখানে কয়েকটা জায়গায় দেখেন কবে কবে মেকআপ ক্লাস হবে সেটা দেওয়া আছে। এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে শিডিউল করা। প্লাস হচ্ছে আমারও যদি কখনো কোনো ক্লাস মিস যাওয়ার ফলে মেকআপ ক্লাস নিতে হয়, সেটাও আমি এখানে দিয়ে দিব। আপনাদের ম্যাটেরিয়াল গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। কিছুটা নিচে নামলে দেখবেন ফার্স্ট অফ অল ফেসবুক গ্রুপ আছে, ম্যাটেরিয়ালস আছে, তারপর রেকর্ডেড লেকচার এগুলো আছে। তো এই সমস্ত লিঙ্কগুলো থেকে আপনারা আপনাদের ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপে আপনারা যারা এখনো অ্যাড হন নাই, অ্যাড হয়ে নেবেন। আর যারা অ্যাড হয়েছেন কিন্তু আমি এখনো আপনাদের অ্যাকসেপ্ট করি নাই, আপনারা একটু জয়েন করার সময় আপনাদের নাম এবং স্টুডেন্ট আইডি এগুলো হচ্ছে ইনপুট দিয়ে দিবেন, ঠিক আছে? স্যার ফেসবুক গ্রুপের ওটা না জন্য? হলে আমি আপনার পরিচয়টা শিওর হতে পারবো। হ্যাঁ, ফেসবুক গ্রুপের জন্য। আচ্ছা ঠিক আর আছে। ফেসবুক গ্রুপটা আমরা ইউজ করবো হচ্ছে নলেজ শেয়ারিং এর জন্য। আমি একটু পরে এটার মধ্যে আসছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইএলএমএস। আবার আসি আমরা ওয়েলকাম টু ইউআইইউ সিএসএ। একটু দেখি এই কোর্সে আমরা এখন কি কি করবো। আমাদের একটা পার্ট হচ্ছে কিডস কোডিং। নাম শুনে ভয় পায় না যে বাচ্চাদের জিনিস পড়াবো নাকি, উত্তরটা হচ্ছে ঠিক ওরকম না। মানে বিষয়টা হচ্ছে আমরা খেলার ছলে প্রোগ্রামিং শেখার চেষ্টা করব। আমরা আজকে এই জিনিসটা দেখবো, মানে আজকে জিনিসটা দেখবো code.org নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? code.org নামে আমাদের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গিয়ে আমরা কিছু গেম খেলবো এবং এই গেম খেলে, মানে এই গেম খেলার মাধ্যমে আমরা আমাদের প্রবলেম সলভিং এর সেন্স কিছুটা ডেভেলপ করবো, ঠিক আছে? এখন আপনারা আপনাদের সারা জীবনে এমন কোন কোর্স পাইছেন যেখানে আপনার গেম খেলার উপর নাম্বার আছে? না স্যার। জীবনে না পাননি। স্যার। এই কোর্সে না স্যার। Actually, yes, sir. হ্যাঁ? We had a game called geographical location or something like that. We got numbers from that. It was in class 8 or something like that. ওকে, এই এক্সেপশন। স্যার এটা কি পিসি অর মোবাইল গেম মানে? বলেছিলাম যে আপনি বিকেএসপি তে করেছেন কিনা? I had one opportunity, but I didn't take it, so the life just changed. সামনে আগে আমরা আমাদের নেক্সট অ্যাক্টিভিটি যেটা বললাম, আমরা কম্পিউটারে ইন্ট্রোডিউস করবো। আপনাদের এখানে কম্পিউটার নেই কার কার? একদম কম্পিউটার নেই এবং ব্যবস্থা করতে পারছেন না, এরকম আছে? আছে বাট স্যার একটু জি স্যার আমার। স্যার আমার নাই। আচ্ছা, আমি একটু বলি যার আমার নাই। আমার নাই স্যার। কম্পিউটার নাই, একটু আপনার আইডিটা লিখে, মানে আইডি প্লাস মানে আইডি সহ একটু লিখে দেন যে আমার কম্পিউটার নাই। এবং স্যার স্টুডেন্ট আইডি সহ লিখে দেব? হ্যাঁ স্যার স্টুডেন্ট আইডি দেব? এটা লিখে দেন। আছে বাট স্যার কম্পিউটার একটু প্রবলেম হয়েছে। না, এরকম কোনো সমস্যা নেই, প্রবলেম ঠিক করাতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে যে যারা কম্পিউটার নাই এবং খুব নিউ ফিউচারে হয়তো কিনতেও পারবেন, এরকম কৌশলে আপনি একটু লিখে দেন।
স্যার একটু স্যার রিপিট আমার করে নাই, বলতে কিন্তু পারবেন? এই আমি মাসে কিনবো স্যার। তাহলে লেখার দরকার নেই। খুব শেষে যদি কিনেন তাহলে লেখার দরকার নেই। যদি আপনি মনে করেন যে না আপনি সবাই কিনতে পারছেন না তাহলে লিখেন। ওকে, স্যার কম্পিউটারের জন্য যে কতগুলো আমরা দেখবো। স্যার মানে কেনা যাবে, বাট স্যার আগস্টের পরে কি মানে স্যার এই টাইমে? হ্যাঁ জুলাই, হ্যাঁ আগস্টে, হ্যাঁ মানে সেপ্টেম্বরের দিকে কিনবেন। জি জি স্যার, আগস্ট সেপ্টেম্বরে স্যার এই টাইমে কেনা হবে স্যার। আচ্ছা তাহলে লিখে দেন, তাহলে এইটা লিখে দেন। ওকে, তো বেসিক্যালি কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করবো আমরা এবং কম্পিউটার থেকে একটু ডিটেইল আমরা জানার চেষ্টা করবো যে কম্পিউটারের ভেতরে সব জিনিসপত্র এগুলো জানার। নেক্সট রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনারা প্রত্যেকে আলাদা আলাদা টপিক নেবেন কম্পিউটার সায়েন্সের ইয়ার উপর। তো আপনি হয়তো আপনারা না নিয়ে আমি হয়তো আপনাদেরকে অ্যাসাইন করে দেবো। আপনারা যেটা করবেন এই জিনিসগুলো মানে এই টপিকের উপর আপনারা গুগলে সার্চ করবেন, উইকিপিডিয়া আর্টিকেল এগুলো বের করবেন। বের করার পরে সেগুলোর উপর একটা সামারি টাইপের মানে একটা সামারি টাইপের রিপোর্ট, সেটা হয়তো ওয়ার্ড লিমিট বা পেজ লিমিট আমি একটা দিয়ে দিব। ওর মধ্যে আপনি লিখে এমএস ওয়ার্ডে লিখে সাবমিট করবেন। ঠিক আছে, মানে কম্পিউটার সম্পর্কে বেসিক্যালি জানবেনও এবং কম্পিউটার ইউজ করে এই জিনিসগুলো তৈরিও করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো হাতে লেখা রিপোর্ট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না আসলে। যা করবেন কম্পিউটারে করবেন। ওকে, নেক্সট আপ স্যার একটু বুঝিনি স্যার, আমার কেটে গেছিল স্যার, একটু আবার যদি বলতেন। এটা হচ্ছে একটা রিপোর্ট আপনাদেরকে লিখতে হবে কোনো একটা টপিকের উপর, অবশ্যই কম্পিউটার সায়েন্স রিলেটেড। হয়তো আমি টপিকগুলো আপনাদেরকে বলে দিব যে এই টপিক মানে এই রোল এই টপিক করবে, এই রোল এই টপিক করবে, এরকম হয়তো আমি বলে দিব। এবং সেটার উপর এবং আপনাদেরকে আমি একটা লিমিট দিয়ে দিব যে এত ওয়ার্ড লিমিট বা এত টাইম লিমিটের মধ্যে আপনাদেরকে মানে এত পেজের মধ্যে আপনাদেরকে রিপোর্টটা লিখতে হবে। রিপোর্টটা অবশ্যই লিখবেন এমএস ওয়ার্ডে। কোনো ধরনের হাতে লেখা রিপোর্ট এখানে আসলে অ্যাকসেপ্ট করা হবে না। ওকে স্যার একটা স্যাম্পল দেখেন স্যার। হ্যাঁ স্যাম্পল আমি দেখাবো, সমস্যা নেই। এই হচ্ছে একটা। নেক্সট হচ্ছে সুডোকোড আর ফ্লো চার্ট। একটু আগে বলছিলাম না যে প্রোগ্রামিং আসলে কি জিনিসটা। প্রোগ্রামিং হচ্ছে বেসিক্যালি কম্পিউটারকে বলা তুমি এই কাজগুলা করো। ঠিক আছে, প্রোগ্রামিং বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা। এখন এই জিনিসটা আপনি যেভাবে করতে পারেন, তো সেটা করার আগে আপনাকে আগে প্ল্যান করতে হবে না? সেই প্ল্যানের পার্টটুকু হচ্ছে আমাদের এই সিউডোকোড এন্ড ফ্লো চার্ট, এই পার্টের মধ্যে আমরা দেখব কিভাবে আমরা আমাদের একটা প্রোগ্রামকে প্ল্যান করতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা একটা প্রোগ্রামের স্টেপগুলোকে ফর্মুলেট করতে পারি। আগে আমরা ফর্মুলেট করব, তারপর হচ্ছে আমরা প্রোগ্রাম লেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা অনেকেই মানে ইন্টারমিডিয়েটে আইসিটিতে আমরা অনেকেই প্রোগ্রামিং কে ভয় পেয়েছি। এটা ডিনাই করার কিছু নাই। এটা আমি জানি, মানে আরো পূর্ব অভিজ্ঞতা থেকেই বলছি। ঠিক আছে, মানে আরো যত স্টুডেন্ট আমরা পেয়েছি সবার অভিজ্ঞতা থেকেই বলছে যে প্রোগ্রামিং মানে বলতে পারি যে প্রোগ্রামিংটা আমরা আসলে ভয় পাই। কিন্তু প্রোগ্রামিং আসলে ভয় পাওয়ার কিছু নাই। আপনার জাস্ট এইটুকু এইটুকু সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আপনি আসলে কি করছেন বা কি অ্যাচিভ করতে চাচ্ছেন। এইটুকু যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি প্রোগ্রামিং এইটুকু যদি আপনি ফর্মুলেট করে ফেলতে পারেন, এরপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা খুব বেশি কঠিন না। কারণ মনে করেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমাদের তো ভাষা শিখতে অনেক সময় লাগে, তাই না? বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজের বহুত জিনিসপত্র আমরা পড়েছি। যেমন বাংলা ভাষায় মনে করেন প্রকৃতি, প্রত্যয়, কারক, সমাস, এক কথায় প্রকাশ, বাগধারা। ইংলিশ গ্রামারে যেরকম আবার ভার্বের টেন্স, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এরকম অনেক ধরনের অনেক কিছু পড়েছি না আমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। আসলে পড়েছি কেন? তার কারণ হচ্ছে একই জিনিস আসলে অনেক ভাবে আমরা ভাষায় লিখতে পারি, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমরা অনেক ভাবেই একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই দিক থেকে আপনাদের এফোর্টটা কিছুটা কম হবে। তার কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যেটা করবেন সেটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু স্ট্রেট ফরওয়ার্ড, কারণ স্ট্রেট ফরওয়ার্ড না হলে সে অনেক কিছু বুঝতে পারে না। ঠিক আছে, তো সেই স্ট্রেট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজে যাওয়ার আগে আমরা এইরকম প্ল্যানিংটা করে নেব, এবং প্ল্যানিংটা হয়ে গেলে তারপর আমরা দেবো ল্যাঙ্গুয়েজে। আমরা যে ল্যাঙ্গুয়েজটা এই কোর্সে শিখবো সেটা হচ্ছে সি, এবং প্রোগ্রামিং আমরা এই সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিংটা আমরা শুরু করব ঠিক ইয়ার পর মিড টার্ম পরীক্ষার পরে। ঠিক আছে,
মিড টার্মের আগে আমরা মোটামুটি লেকচার দেখবো, কম্পিউটার সম্পর্কে পরিচিত হব, রিপোর্ট রাইটিং করবো, এইসব। মিড টার্মের পরে আমরা প্রোগ্রামিং এর দিকে যাব, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ প্রবাবলি দ্য ইজিয়েস্ট কোর্স ইন সিএসই ইউআইইউ। এটা সম্ভবত ইউআইইউর সবচেয়ে সহজ কোর্স। সো এখানে জাস্ট একটু নিয়মগুলো ফলো করে যাবেন, তাহলেই হচ্ছে এই কোর্সটা আপনার শেষ হয়ে যাবে। হোপফুলি আমরা খুব আনন্দের সাথে এই কোর্সটা শেষ করতে পারবো। প্রথমত অ্যাটেন্ডেন্স, এই স্লাইডটা একটু পুরনো, যার জন্য এটা রিয়েলি আর্লি ইন দ্য মর্নিং লেখা আছে, বাট একটু সময় মতন চলে আসবেন ক্লাসে, ঠিক আছে? ক্লাসে সময় মতন থাকবেন, ক্লাসে যা যা বলা হচ্ছে সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? রেগুলারলি থাকবেন, এবং আপনাদের কিছু কাজ থাকবে, কিছু হোমওয়ার্ক জাতীয় দেওয়া থাকবে, সেগুলো একটু রেগুলারলি করবেন। আপনাদের হোমওয়ার্ক গুলো এমন না যে করতে 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 অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের হোমওয়ার্ক গুলো খুবই ছোট। এই কোর্সের হোমওয়ার্ক গুলো মনে করেন আপনি যদি একদিন, সপ্তাহের মধ্যে একদিন যদি আধা ঘন্টার মতো সময় দেন, 1 ঘন্টার মতো সময় দেন, আপনার হোমওয়ার্ক শেষ হয়ে যাবে। এরকম আহামরি বিশাল বড় হোমওয়ার্ক এখানে হয়তো দেওয়া হবে না। আর ফাইনালি হচ্ছে ডেডলাইন। আপনার ডেডলাইন গুলো একটু ফলো করবেন। সাবমিশনের যে ডেডলাইন গুলো, ডেডলাইনের পরে ডেডলাইনের পরে কোনো সলিউশন সাবমিশন আমি সাধারণত অ্যাকসেপ্ট করি না। ওকে, এটা হচ্ছে আমাদের মার্কসের ব্রেকডাউন। আপনাদের অ্যাটেন্ডেন্সের উপর হচ্ছে 5 মার্ক, অ্যাসাইনমেন্টের উপর 10, অ্যাসাইনমেন্ট বলতে code.org এর যে অ্যাসাইনমেন্ট একটু আগে যেটা বলছিলাম কিডস কোডিং, সেটার উপর 10 মার্ক। আপনাদের সি প্রোগ্রামিং, ইউআরআই যেটা বলে, এটা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এর হোমওয়ার্ক, এটার উপর 10%। একটা ওয়েবসাইট ছোটখাটো আপনাদেরকে তৈরি করতে হবে, সেটাও মিডের পরে, আমি সেটা ডিটেল বলে দিব আপনাদেরকে পরে। সেটার উপর থাকবে 5 মার্ক। তারপর সুডোকোড ফ্লোচার্টের উপর থাকবে 10, সি প্রোগ্রামিং এর উপর 20, রিপোর্ট রাইটিং 10, মিড টার্ম 15, ফাইনাল 15। এই হচ্ছে মোটামুটি আপনাদের মার্কসের ডিস্ট্রিবিউশন। যেটা বললাম, আপনি যদি ক্লাসগুলো একটু ফলো করেন তাহলেই আপনার এই জিনিসগুলো একদম সহজ হয়ে যাবে আপনার জন্য। ওকে, আপনারা বোধহয় জানেন যে এই ইউনিভার্সিটিতে কাউন্সিলিং বলে একটা টার্ম আছে, যেটা হচ্ছে আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারবেন, ঠিক আছে? আগে যেটা হতো, একটা কাউন্সিলিং আওয়ার দেওয়া থাকতো, সেই আওয়ার গুলোই আমি অফিসে বসে থাকতাম, আপনারা হচ্ছে সময় মতো চলে আসতেন। এখন আসলে সেটা তো সম্ভব হচ্ছে না। তো যার কারণে আপনারা যেটা করবেন, আপনার ইউআইইউর ইমেল অ্যাড্রেস থেকে আমাকে একটা মেল করে দিবেন যে স্যার এরকম একটা সময় আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, একটু কাউন্সিলিং দরকার। তখন আমি আপনাকে একটা গুগল মিটের লিঙ্ক তৈরি করে দিব। ওই লিঙ্ক অনুযায়ী ওই লিঙ্কে আপনি যথাসময়ে জয়েন করবেন, তারপর আমরা ডিসকাস করতে পারবো। তবে একটু সাবধান থাকবেন, যদি আপনি বলেন যে স্যার আমি ওই ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারি নাই স্যার, ক্লাসটা একটু আমাকে বুঝাই দেন, আমি বলবো আপনি একটু ইউটিউব চেক করেন, সেখানে ভিডিও আছে, ভিডিওটা দেখে নেন। মূলত এই ক্লাসের ভিডিও আমি হচ্ছে আপনাদের সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? একদম ভিডিওর MP3 ফাইলও আপনারা পেয়ে যাবেন। প্লাস কারো যদি ব্যান্ডউইথের প্রবলেম থাকে তাদের সুবিধার জন্য আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে সেটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব। LMS এ যখন দেখাচ্ছিলাম তখন উনি দেখছিলেন যে রেকর্ডেড ক্লাসেস ইউটিউব নামে একটা লিঙ্ক আছে, ওটা একটা প্লেলিস্ট, ওই প্লেলিস্টের ভেতরে আমি আপনাদের এই সবগুলো ভিডিও অ্যাড করে দিয়ে দিব, ঠিক আছে? সো ক্লাস করার পরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে ওই লেকচারগুলো আবার দেখতে পারেন। তারপরেও যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে যে স্যার আমি এই কাজটা বুঝতে পারছি না, স্যার আমি এই প্রবলেমটা একটু সলিউশন দরকার, তাহলে আপনি কাউন্সিলিং এ আসতে পারেন, ঠিক আছে? আর কমিউনিকেশনের ব্যাপারে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে স্যার আপনাকে মেইল করতে হবে স্যার ওই কাউন্সিলিং এর জন্য? কাউন্সিলিং এর জন্য আগে মেইল করবেন যে স্যার অমুক টাইমে আমি দেখা করতে চাই। যদি আপনার মনে হয় যে আপনার প্রবলেমটা আপনি ইমেইলে বলতে পারবেন, তাহলে প্রবলেমটা ইমেইলেই বলে দেন যে স্যার এই সমস্যা, একটু আমাকে হেল্প করেন। আর যদি মনে হয় যে না ফেস টু ফেস কথা বলা লাগবে, তাহলে বলবেন যে স্যার অমুক দিন অমুক সময় যদি একটু কাউন্সিলিং এ আপনি যদি একটু কাউন্সিলিং এ দেখা করতে পারেন তাহলে ভালো হয়। তখন আমি একটা মিট লিংক স্যার ডিরেক্ট কল করার কোনো ওয়ে নাই? ডিরেক্ট কল করার ওয়ে বলতে ফোনে কাউন্সিলিং দেওয়াটা আসলে ঠিক হবে বলে মনে হয় না। প্রথম কথা টাকা যায়, আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক কিছু হয়তো আপনার আমি হয়তো কিছু হ্যান্ড জেস্টার দিয়েও কিছু বুঝাতে পারি, বা কিছু হয়তো আপনাকে লিখেও দেখাতে পারি, যেটা হয়তো আমি আপনাকে ইয়াতে দেখাতে পারবো না। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে? হ্যাঁ, যদি আপনার থাকে সে মার্কস মিসম্যাচ বা অনলাইন ক্লাসে জয়েন করতে পারছেন না, এই ধরনের কোনো ইস্যুর জন্য আপনি ইমেইলও করতে পারেন, আমাকে ফোনও করতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। আর আপনারা শিখছেন, আমাদের নলেজ শেয়ারিং এর জন্য ফেসবুক গ্রুপটা আমরা ব্যবহার করব,
ঠিক আছে? নলেজ শেয়ারিং এর জন্য ফেসবুক গ্রুপ ব্যবহার করব। আমি যদি কোনো রিসোর্স পাই আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা যদি কোনো রিসোর্স পান সেটা আপনারা গ্রুপে পোস্ট করে দিতে পারেন। আপনার যদি কোনো প্রবলেম হয় সেটা যদি গ্রুপে পোস্ট করে দেন, সেক্ষেত্রে দেখা গেল অন্য অনেকেও সেই প্রবলেমটা থেকে সলিউশনটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে? জাস্ট গ্রুপ ডিসকাশনের জন্য ফেসবুক গ্রুপটা ওপেন, যে কেউ যে কোনো সময় পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জাস্ট যে কাজটা করবেন না সেটা হচ্ছে আমাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোতে নক করবেন না। ওকে? ইমেলের জন্য আমি প্রাইভেট মেসেজিং এর জন্য আমি অফিসিয়াল যে প্রোটোকল অর্থাৎ ইমেল অ্যাড্রেস সেটাই রিকমেন্ড করি। ঠিক আছে? সো কোনো ফর্মাল কমিউনিকেশন যদি প্রয়োজন হয় প্রাইভেট মেসেজিং এর, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইমেল করবেন। দেখা গেল আপনি মেসেঞ্জারে যদি আমাকে নক করেন, হয়তো দেখা গেল নক করে রেখে দিয়েছেন, আপনার জরুরি দরকার, আমি কোনো রিপ্লাই দিই, এমনটা হতে পারে। যার জন্য অবশ্যই রিপ্লাই পেতে চাইলে ইমেল করবেন। ঠিক আছে? ওকে, এই স্লাইডটা শেষ। এবার আমরা একটা ইয়াতে যাই, একটা ভিডিও দেখি। আপনারা কখনো কম্পিউটার খুলে রেখেছেন কেউ? Yes, sir. Assembly and আচ্ছা, আপনারা একজন হচ্ছেন সিএসসি তে মানে সিএসসির উপর ডিপ্লোমা নিয়েছেন, আপনি তো অবশ্যই করেছেন। জি স্যার। আপনি তো অবশ্যই কম্পিউটার খুলে রেখেছেন। জি স্যার। তো বাকিরা যারা খুলে টুলে দেখেন নাই, আমি সাধারণত যেটা করি, এই ক্লাসটা আমাদের ল্যাবে হয়, তো ল্যাব থেকে একটা কম্পিউটার আমি নিয়ে এটা সাধারণত খুলে রাখি এর ভেতরে কি কি আছে। তো এখন যেহেতু ল্যাবের ভেতরে যাওয়া সম্ভব না, প্লাস আমার কাছে কোনো পিসি নাই যেটা আমি খুলতে পারবো, তো যার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আচ্ছা, দেখতে পাচ্ছি? ওকে, তাহলে এই ভিডিওটা আমরা একটু দেখতে থাকি। আচ্ছা, 1 মিনিট, ভুল হয়েছে মনে হয়। শেয়ার অডিও দেওয়া আছে। ঠিক আছে, আমরা এটা দেখতে থাকি। Arvig Tech Talk. Welcome to another episode. Today, as you probably guessed, we're going to be looking at the inside of a computer, kind of give you the basic idea of what's in there, what can be done to a computer, and what can't be done to a computer. So we'll talk about some of the parts, look more closely at them and what they do, and I think you'll come out learning quite a bit. What I'm going to start off by telling you is a computer is a lot like anything else that's built and does multiple functions. It's like a car. You know, a car has lots of parts, the engine, the tires, the frame, everything else. A computer is just like that. You have multiple parts that work together, maybe even like a human body and all the different organs, and once they're put together, do a task. So what are those parts and what do they do? I'm going to start off by talking about something called the motherboard. If you look at this, behind everything, all these wires, is one big green square called the motherboard. As you can guess from the name, that's very important. The reason it's important is because all parts of the computer, every other part there is, literally connects to the motherboard in some way. Next part, which is behind this metal plate here, is something called the hard drive. The hard drive is where all your data is stored. So we're talking about your music, your videos, your programs, your files, your documents. Anything that's on your computer is stored on a hard drive. The next part is something that's changed quite a bit on computers, especially as the computer gets older, you have to add more of this. It's something called RAM. It's also called memory. The reason it's called memory, it's different than your hard drive. It doesn't actually store data. It temporarily stores data, actually. What does that mean? Well, every time you use a program, you're typing, a sentence in Microsoft Word, perhaps. As those letters come up, it has to store that data somewhere for a very short period of time. It doesn't want to put that on the hard drive because hard drives are slow. In the computing world, a hard drive is slow. RAM is practically instantaneous. So if it had to write that data to the hard drive, every letter you typed would show up, you'd hit the letter, and then it would pop up on the screen a little bit later. RAM lets it, so you type it, it puts it up, and then it forgets it. It's just there. So that's why RAM's important. The reason you add more RAM to a computer as it gets older is because you buy a computer 1 year, and then 5 years later you want to use it to do so much more than it was originally designed to do. Adding more RAM to your computer can make it faster, let you do more, and do more advanced things.
Back to the parts. Another very important part is called the processor, or it's also called the CPU. You've probably heard the term Pentium or i3 or dual core. Those are all terms that have to do with the processor. It's literally the brains of the computer. Every piece of information that your computer does goes through the processor. So it's nice to have a fast one of those. The only other part on the computer we really need to talk about is the case, or if you think of it like a frame. That's the whole metal exterior. All the parts are mounted to the case, screwed in, and if you need to add more, are also mounted in. So let's say I want to replace or add a new hard drive. I take out the old one, or if I have room for two, I put in the other hard drive and screw it into the case and then connect it to my motherboard. It can be very intimidating, and I want to warn you, if you've never opened a computer up before, I wouldn't recommend doing it unless you have a professional or someone with you that has. But there are some things that are user serviceable. One thing I would say is, if you've learned how to open your computer up and feel comfortable, it's good to maybe blow out the dust. But don't use something like a vacuum on a computer, because that has a tendency to have static shock tied to it. And if you accidentally shock one of the parts, like the motherboard or the processor, you can fry the whole machine and be spending a pretty penny to fix it. If you're finding you're having trouble with your computer and need help servicing some of the parts, or you want to upgrade your RAM but you don't know how, we'd love to help you. Arvig has lots of computer repair centers, so why don't you go ahead and bring it into one of our retail locations. Or give us a call at 888-99-ARVIG, or find out more info at arvig.com. দেখলাম সবাই? জি স্যার। Yes, sir. জি স্যার। Yes, sir. Yes, sir. যেটা দেখলাম সেটার উপরই হচ্ছে একটু ছোট করে আমরা একটু করার চেষ্টা করি, ডিসকাস করার চেষ্টা করি। কম্পিউটারের ভেতরে কি কি থাকে? ভিডিওতে যেটা দেখলেন সেটা হচ্ছে একদম কম্পিউটার খুলে পার্টগুলো আপনাকে আঙুল দিয়ে দেখাচ্ছে। তো সেটাকেই আমরা আরেকটু জুম ইন করে দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টেরই একটা একটা করে ছবি দেওয়া আছে। দেখি আমরা ফার্স্ট অফ অল প্রসেসর। প্রসেসর জিনিসটা কি? প্রসেসর হচ্ছে ব্রেইন অফ কম্পিউটার। বেসিক্যালি ব্রেইন কেন বলা হচ্ছে, আপনার কম্পিউটারের যাবতীয় মানে যত ধরনের কাজ হয়, মনে করেন আপনি একটা দেখছেন, মনে করেন আপনি একটা মুভি দেখবেন, মনে করেন আপনি একটা গেম খেলবেন, মনে করেন আপনি ওয়ার্ডে কিছু একটা লিখবেন, মনে করেন আপনি পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। যেটাই করেন না কেন, যাবতীয় ইনস্ট্রাকশন এক্সিকিউট করা হচ্ছে প্রসেসর। ঠিক আছে, কম্পিউটারকে আপনি যা বলবেন সেই কাজটা মূলত করে প্রসেসর। ঠিক আছে, it executes instructions, performs all the calculations and processing, এবং এই জিনিসটা হচ্ছে একটা কম্পিউটারের সবচেয়ে ফাস্টেস্ট কম্পোনেন্ট। ঠিক আছে, প্রসেসর হচ্ছে কম্পিউটারের ফাস্টেস্ট কম্পোনেন্ট। এর চেয়ে ফাস্ট বলতে কি, এর মতো ফাস্ট আর কোনো কম্পোনেন্ট নাই। ঠিক আছে, এর মতো ফাস্ট কম্পিউটারের কোনো কম্পোনেন্ট আজ পর্যন্ত হতে পারেনি। হ্যাঁ, প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু আস্তে আস্তে ফাস্টার হচ্ছে। যেমন হার্ড ডিস্ক আগে মোটামুটি অনেক স্লো ছিল, আস্তে আস্তে হার্ড ডিস্ক ফাস্টার হয়েছে। এখন ইভেন হার্ড ডিস্ক থেকে ফাস্টার জিনিস চলে এসেছে, এসএসডি। হার্ড ডিস্ক থেকেও ফাস্টার এসএসডি চলে এসেছে, তাই না? Yes, sir. সবকিছু ফাস্ট হচ্ছে, কিন্তু সবকিছু যে ফাস্ট হচ্ছে, প্রসেসরও ফাস্ট হচ্ছে, তাই না? দেখা যায় পাল্লা দিয়ে ফাস্ট হলেও আলটিমেটলি প্রসেসরের ধার কাছ দিয়ে কেউ পৌঁছাতে পারে না। এটা হচ্ছে একটা কথা। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু প্রসেসরকে বলা হচ্ছে কম্পিউটারের ব্রেন, আপনি নিজে একটু চিন্তা করেন, মনে করেন পরীক্ষার আগের রাত আপনাকে অনেক কিছু করতে হচ্ছে। যেমন আপনি জাস্ট একটু নর্মালি চিন্তা করলেই বুঝতে পারবেন, আপনার এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট মানে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র পরীক্ষার আগে, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পরীক্ষার আগের রাত কিরকম ছিল? It's really hard. ইট ওয়াজ হার্ড, তাই না? কারণ জৈব রসায়ন আসলে কঠিন একটা বলে মনে হয়। স্যার এটা মানুষ পড়ে না স্যার, রোবট পড়ে। স্যার মাথার উপর দিয়ে যায় পুরা। তারপরে আমরা সবাই রোবট, তাই না? কারণ আমরা সবাই এই চ্যাপ্টার গুলো পড়ে এসেছি। ইয়েস স্যার। আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে
জৈব রসায়ন পরীক্ষার আগের রাত অনেক কিছু পড়তে হচ্ছে, পড়তে পড়তে মাথা গরম হয়ে যায় না? Yes, sir. জি স্যার। তখন কি করেন? তাদের মধ্যে একটু মাথায় পানি টানি দিয়ে আসতে হয় নাকি? জি স্যার। বেসিক্যালি আমাদের প্রসেসর যেটা, সেটাও হচ্ছে সবসময় কাজ করতে থাকে, ঠিক আছে? প্রসেসরও হচ্ছে সবসময় কোনো না কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে থাকে। সে এত ইনস্ট্রাকশন এক্সিকিউট করে যে করতে করতে তারও মাথা গরম হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রসেসর তো আর মাথা নেই, প্রসেসর নিজেই হচ্ছে মাথা, সে গরম হয়ে যায়। সেটার জন্য যেটা করা হয়, আপনারা যদি আপনাদের কম্পিউটার খুলে দেখতে পারেন কখনো, যদি ওই ভিডিওতে রিকমেন্ড করেছে, অভিজ্ঞতা না থাকলে না খুলতে, কিন্তু তারপরে যদি খুলে দেখেন আপনারা দেখবেন আপনার পুরো কম্পিউটারের জন্য একটা ফ্যান আছে, কিন্তু প্রসেসরের জন্য আবার আলাদা একটা ফ্যান আছে। Cooling system. হ্যাঁ, কারণ ওইটাই আপনার প্রসেসরটা যাতে অতটা গরম হয়ে না যায়, ঠিক আছে? নেক্সট আপ, র্যাম। র্যামের কথা বলা হচ্ছে কি, ইট স্টোরস প্রোগ্রামস এন্ড ডেটা, স্মল ক্যাপাসিটি, ফাস্টার অ্যাক্সেস টু ডেটা, অলসো নোন অ্যাজ দ্য মেইন মেমোরি। র্যামের কাজটা কি? র্যামটাও মনে হয় একটু জুম করে দেখিয়েছিল, এটা হচ্ছে মোটামুটি র্যাম মোটামুটি এরকম দেখতে হয়। র্যামের বিষয়টা হচ্ছে র্যাম প্রোগ্রাম এবং ডাটা তার মধ্যে স্টোর করে রাখে। র্যামের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওর ক্যাপাসিটি স্মল কিভাবে? 16 জিবির কম র্যাম কারো কম্পিউটারে কি আছে এই মুহূর্তে? স্যার ছিল এক সময়। এক সময় তো ছিল, এখন আছে নাকি আপনাদের কারো? নো স্যার। এখন আপনাদের কারণে এখন আমাদের ফোনের র্যামই তো কত 6 জিবি 8 জিবি হয়ে যায়, তাই না? জি স্যার। এটা অনেক বেশি, মানে এটা বেশি মনে হতে পারে, কিন্তু এটা কম আসলে কার সাপেক্ষে? এটা কম হচ্ছে হার্ড ডিস্কের সাপেক্ষে। চিন্তা করেন 2 টেরাবাইটের কম ক্যাপাসিটির হার্ড ডিস্ক আপনাদের কারো বাসায় আছে? Sorry sir, I didn't understand. Yes sir, আচ্ছা স্যার। বললাম আচ্ছা 2 বাদ দেই, 1 টেরাবাইটের কম ক্যাপাসিটির হার্ড ডিস্ক কারো বাসায় আছে? আচ্ছা স্যার। স্যার 125 জিবি আছে স্যার আমার, স্যার 2000 আমলের SSD না স্যার, এটা 2000 আমলের হার্ড ডিস্ক স্যার, মানে আমার বহুত ফার্স্ট হার্ড ডিস্ক। আচ্ছা ঠিক আছে, একটা সময় আমি জাস্ট ছোট্ট করে একটু বলি। আমার আগে আমার ভাই যখন কম্পিউটার কিনেছিলেন, সেটা হচ্ছে মোটামুটি 2000 সালের কথা। 2000 সালের দিকে আমার ভাই হচ্ছে প্রথম আমাদের বাসায় কম্পিউটার নিয়ে আসেন, এবং সেই কম্পিউটারটা ছিল ওই সময়ে বাংলাদেশে অ্যাভেলেবল ফাস্টেস্ট কম্পিউটার, মানে খুব চমৎকার কনফিগারেশন ছিল, ওর মতো ভালো কনফিগারেশন আর কোনো কম্পিউটারে ছিল না। র্যাম সম্ভবত ছিল 256 মেগাবাইট, আর হার্ড ডিস্কের ক্যাপাসিটি ছিল 8.4 গিগাবাইট। এবং ওই সময়ে একটা প্রাগৈতিহাসিক জিনিস ছিল যেটা এখন আর ইউজ করা হয় না, ফ্লপি ডিস্ক ড্রাইভ নামে একটা জিনিস ছিল। স্যার আমার কাছে এখনো আছে স্যার, আমার কাছে এখনো আছে ফ্লপি ডিস্ক। আপনার ইচ্ছে 125 জিবি হার্ড ডিস্ক না? আপনার কাছে থাকার কথা। যাও, ফ্লপি নিয়ে আমার ভাইয়ের আরো স্মৃতি আছে, বাট আজকে আর বলবো না, পরে কখনো বলবো। স্যার আই হ্যাভ 40 জিবি, 40 জিবিরও আছে আমার কাছে। এটা এখন মেইনলি পেন ড্রাইভ হিসেবে ইউজ করি, অনেক আগের ছিল তো। এতগুলো পেন ড্রাইভ আপনি পকেটে রাখে? না ওইটা হচ্ছে আর কি বড় বড় জিপ ফাইল গুলোর জন্য এমনি। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম র্যামের তাহলে স্মল ক্যাপাসিটি বলা হচ্ছে হার্ড ডিস্কের সাপেক্ষে, কিন্তু এটার আবার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ফাস্টার অ্যাক্সেস টু ডেটা। আপনি যখন যেভাবে ডাটা চাইবেন আপনার র্যাম সাথে সাথে আপনাকে ওই অনুযায়ী ডেটা সার্ভ করবে, আর এটাকে বলা হচ্ছে মেইন মেমোরি। কেন বলা হচ্ছে আমরা একটু পরে দেখব। ওই র্যামের সাথে সাথে আবার প্যারালাল চলে আসে হার্ড ডিস্ক। সেটা হার্ড ডিস্কও হচ্ছে প্রোগ্রাম এবং ডাটা স্টোর করে রাখে, কিন্তু র্যামের সাথে ওর পার্থক্য হচ্ছে ওর ক্যাপাসিটি বড় এবং ডাটা অ্যাক্সেস স্লোয়ার, ঠিক আছে? কারণ র্যাম হচ্ছে টোটালি একটা ইলেকট্রনিক ডিভাইস, আপনি ওতে ইলেকট্রনিক সিগন্যাল দিবেন, সে আপনাকে ডাটা দিয়ে দিবে। হার্ড ডিস্ক হচ্ছে মেকানিক্যাল ডিভাইস, ওর ভেতরে অনেকগুলো ডিস্ক থাকে, ওই ডিস্ক গুলো ঘুরে ঘুরে হচ্ছে আপনাকে ডাটা সাপ্লাই দেয়, যার জন্য এটা কিছুটা স্লোয়ার। আর এটাকে আমরা বলি এক ধরনের সেকেন্ডারি স্টোরেজ।
সেকেন্ডারি স্টোরেজ আরো হতে পারে, যেমন একটু আগে ফ্লপি ডিস্কের কথা বলছিলাম, সেটা সেকেন্ডারি হতে পারে, বা সিডি, ডিভিডি, ব্লুরে, এগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাক্সেস হতে পারে, সেকেন্ডারি হতে পারে। তো সিডি ডিভিডি রান করার জন্য আমাদের আছে সিডি ও ডিভিডি ড্রাইভ, যদিও আজকালকার মানে ল্যাপটপ গুলোতে এগুলো থাকেই না বলতে গেলে, কারণ উইন্ডোজের সিডি এখন আর পাওয়া যায় না, এখন মানুষ উইন্ডোজ ইনস্টল করে পেন ড্রাইভ দিয়ে। তো বাকি জিনিসগুলোর জন্য এই সিডি ডিভিডির ইউজটাও এখন বলতে গেলে অবসলিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সিডি ডিভিডি হচ্ছে পোর্টেবল সেকেন্ডারি স্টোরেজ, এবং ওদের এখানে বলা হচ্ছে অপটিক্যাল স্টোরেজ। আমরা এগুলো নিয়ে ডিটেল আরো পরে আলোচনা করব, যে কোনটা কি ধরনের স্টোরেজ এটা বলে আলোচনা করব। সিডি ডিভিডি ড্রাইভের ক্যাপাসিটি কিছুটা কম এবং ডাটা অ্যাক্সেস যথারীতি স্লো। এটা ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে পোর্টেবিলিটি। ঠিক আছে, এরপর সে পাওয়ার সাপ্লাই ইউনিট। ওই যে বলছিলাম যে আপনাদের কম্পিউটারের একটা ফ্যান থাকে, এই ফ্যানের মধ্যে মানে ফ্যানটার সাথেই হচ্ছে আরো কয়েকটা জিনিস থাকে। আপনারা কম্পিউটারটা খুললে এই ধরনের একটা জিনিস দেখতে পাবেন, এর ভিতরে অনেক আইসি, তারপর হচ্ছে ক্যাপাসিটার, হাবিজাবি প্রচুর জিনিসপত্র আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে সবগুলো কম্পোনেন্টের মধ্যে পাওয়ার সাপ্লাই দেয়, এবং কোন কম্পোনেন্টের কি পরিমাণ পাওয়ার দরকার সেটা হচ্ছে এখানে ইয়া করা থাকে, এখানে এমবেডেড মানে এখানে ঠিকঠাক করা থাকে যে হার্ড ডিস্কের জন্য এতখানি পাওয়ার দিবে, সিডিতে এতখানি পাওয়ার দিবে, তারপর হচ্ছে আপনার প্রসেসরে এতখানি পাওয়ার দিবে, র্যামে এতখানি পাওয়ার দিবে, এগুলো সব হচ্ছে এখান থেকে নির্ধারিত হয়। তারপর স্যার পাওয়ার সাপ্লাই তো ওয়াট আকারে মেজার করে, তাই না? ওয়াট আকারে মেজার করে, এটা হলো 450 ওয়াট, 550 ওয়াট, আপ টু 1000 ওয়াট, এভাবে হিসাব করে। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি পাওয়ার সাপ্লাই ইউনিটের কাজ। আরো বেশি ডিভাইস আমাদের হাতে আছে, যেমন কিবোর্ড, মাউস, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কেন? এই ডিভাইসগুলো হচ্ছে মানে এই ডিভাইসগুলো ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। এই ডিভাইসগুলো হচ্ছে আমার সাথে কম্পিউটারের কানেকশন ঘটায় দেয়। কিভাবে কানেকশন ঘটায় দেয়? আপনি কিবোর্ড থেকে একটা বাটন চাপ দেন, আপনি কম্পিউটারে সেটা রিফ্লেকশন দেখতে পাবেন। তার মানে আপনি কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সাথে কথা বলছেন। আপনি মাউসটা একটু নাড়েন, আপনি দেখবেন এই অ্যারোটা ডান থেকে বামে আপনার নির্দেশ অনুযায়ী ঘুরছে। তার মানে আপনি মাউসের মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে কথা বলছেন। ঠিক আছে, তো যার মাধ্যমে আপনি কম্পিউটারের মানে যেটা দিয়ে আপনি কম্পিউটারকে মানে আপনি কম্পিউটারের সাথে কথা বলেন, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। ঠিক আছে, এবং যে জিনিসটা দিয়ে কম্পিউটার আপনার সাথে কথা বলে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। এখানে খেয়াল রাখবেন, কথা বলা মানে কিন্তু সরাসরি কথা বলা এই জিনিসটা না। কথা বলা মানে হচ্ছে কমিউনিকেট করা বা মেসেজ দেওয়া। ঠিক আছে, আপনি কিবোর্ড দিয়ে কম্পিউটারকে মেসেজ দিচ্ছেন, সেটা রিপ্লাইটা কম্পিউটার আপনাকে দিচ্ছে মনিটরের মাধ্যমে। ঠিক আছে, মনিটর বা প্রিন্টারের মাধ্যমে। তো এইগুলো হচ্ছে আমাদের কয়েকটা স্যাম্পল ইনপুট আউটপুট ডিভাইস। আর কোন ইনপুট আউটপুট ডিভাইসের কথা কি আপনারা বলতে পারবেন? যেমন আমি প্রথমে ইনপুট ডিভাইসে বলি, এই দুটা ছাড়া, কিবোর্ড মাউস ছাড়া আর কি কি ইনপুট ডিভাইস আছে? হেডফোন, গেমপ্যাড। গেমপ্যাড ঠিক আছে, ইনপুট ডিভাইস। হেডফোন কিভাবে ইনপুট হয়? স্যার বর্তমান জেনারেশনে যেসব ক্রোমে যেরকম হলো গুগল সার্চের জন্য ভয়েস রেকগনিশন আছে, ওখানে মাইক হিসেবে ইনপুট দেওয়া যায় ডাটা, মানে আমি যেটা বলতেছি সেটা ইনপুট নিতেছে। আচ্ছা, তাহলে আপনি আসলে মাইক্রোফোনের কথা বলছেন, তাই না? ইয়েস স্যার। আমি বলি আজকাল অধিকাংশ হেডসেটের সাথে হচ্ছে মাইক্রোফোন এমবেডেড থাকে। ঠিক আছে, অধিকাংশ হেডসেটের সাথে মানে হেডসেটেই হচ্ছে আপনার মানে কানে দিয়ে শুনতেও পারবেন, প্লাস আপনি হচ্ছে আবার কথা বলতেও পারবেন। ওই হিসেবে বললে ঠিক আছে, কিন্তু হেডফোন বললে আমার মাথায় যেটা আসলো প্রথম সেটা হচ্ছে আমি শুনতে পাচ্ছি। ওকে, যাই হোক, সমস্যা নেই। তাহলে হেডফোন হচ্ছে একই সাথে ইনপুট এবং আউটপুট দুই ধরনের ডিভাইস হিসেবে কাজ করছে। তারপর স্ক্যানার একটা ইনপুট ডিভাইস। তারপর পেন ড্রাইভ, না, পেন ড্রাইভ স্টোরেজ। স্যার ওএমআর, চমৎকার এক্সাম্পল। স্যার ওয়েবক্যাম, ইয়েস, দ্যাটস অ্যান এক্সাম্পল অ্যাজ ওয়েল। আর কিছু? আচ্ছা, মোটামুটি অনেকগুলো আমরা কভার করে ফেলেছি। আউটপুট ডিভাইসে আসি। এই দুইটা ছাড়া আর কি কি আউটপুট ডিভাইস হতে পারে? কম্পিউটার স্পিকার,
প্রিন্টার এখানে আছে, প্রজেক্টর, প্রজেক্টর, ওকে, আর কিছু? সাউন্ড বক্স, স্পিকার, ওকে। আচ্ছা, এবার আপনাদেরকে একটু প্রশ্ন করি। আউটপুট ডিভাইস আসলে অতটা ইনটিউটিভলি খুঁজে পাবেন না, তবে আপনি যদি আবার মোবাইলকে ইয়া হিসেবে চিন্তা করেন, মোবাইল ফোনকে যদি আপনি কম্পিউটার হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি খুব চমৎকার কিছু ইনপুট আউটপুট ডিভাইস পেতে পারেন। যেমন মোবাইলের জন্য একটা ইনপুট, মানে মোবাইল ফোনের জন্য কিছু ইনপুট ডিভাইস আছে যেটা হয়তো আপনি নর্মাল কোনো কম্পিউটারে পাবেন না, যেমন জাইরোস্কোপ, যেমন হচ্ছে আপনার জিপিএস, যেমন হচ্ছে আপনার অ্যাক্সিলারোমিটার, যেমন হচ্ছে আপনার কম্পাস। এই ধরনের অনেকগুলো সেন্সর থাকে না আপনার কম্পিউটারে। তারপর প্রক্সিমিটি সেন্সর, এই সমস্ত সেন্সর গুলো হচ্ছে আপনার মোবাইল ফোনের জন্য ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি কি? তার স্ক্রিনটা তো আছেই, তার বাইরে আর কি আউটপুট ডিভাইস আছে? তার একটা স্পিকার থাকে, আর কি থাকে? স্যার ভাইব্রেশন মোটর, তারপরে হচ্ছে ফ্ল্যাশলাইট, ফ্ল্যাশলাইট, এইরকম আর কি। তো অনেক ধরনের আউটপুট ডিভাইস আসলে হতে পারে। ঠিক আছে, আপনাদের কাছে একটা প্রশ্ন। একটু আগে তো আমরা একটা শুনলাম যে একটা হেডফোন একই সাথে ইনপুট আর আউটপুটের কাজ করে। এরকম আরেকটা ডিভাইসের নাম কি বলতে পারবেন যেটা একই সাথে ইনপুট আউটপুটের কাজ করে? বর্তমানে তো অনেক কম্পিউটার আছে, ফোনটা বাদিলে তো টাচটা তো স্পিকার উপরে থাকে, সেই ক্ষেত্রে মনিটরও তো অনেক দুটাই কাজ করে। বুঝলাম না, আরেকবার একজন বলেন। ওয়েব বর্তমানে অনেক কম্পিউটার আছে টাচ স্ক্রিন, সেক্ষেত্রে সেই মনিটরটা আপনার ইনপুট আউটপুট দুটোই কাজ করে। টাচ স্ক্রিন, তাই না? জি জি। আপনি বর্তমানে কম্পিউটার, অনেক কম্পিউটারের কোথায় যাচ্ছেন কেন? আপনাকে একটু আগে কি বললাম, আমাদের মোবাইল ফোনটাকেও কম্পিউটার হিসেবে ভাবতে পারেন। সেক্ষেত্রেও তো একই। আমাদের যাদের যাদের স্মার্টফোন আছে সবার স্মার্টফোনে কিন্তু টাচ স্ক্রিন আছে। টাচ স্ক্রিন ছাড়া আজকাল কোনো স্মার্টফোন হয় না। So that's another input output device, মানে একই সাথে ইনপুট আউটপুট দুটোর কাজ করছে। ঠিক আছে, ফাইনালি the thing that connects everyone, এটার কথা ভিডিওতে প্রথমেই বলা হয়েছে, আমি বলছি সবার শেষে। এটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড বিষয়টা কি? মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের ব্যাকবোন। একটু আগে যেটা বললাম, আপনার মানুষের দিক থেকে যদি চিন্তা করেন, মানুষের ব্রেন, মানে মানুষের প্রসেসর হচ্ছে তার ব্রেন, মানুষের ইনপুট ডিভাইস হচ্ছে তার চোখ, নাক, তারপর হচ্ছে আপনার স্কিন যেটা দিয়ে সে সেন্স করে, এই সমস্ত। আর মানুষের আউটপুট ডিভাইস কি? মানুষের আউটপুট ডিভাইস হচ্ছে তার হাত, পা, তারপর তার মুখ, কথা বলার জন্য, নাক, শ্বাস ছাড়ার জন্য, তাই না? এগুলো হচ্ছে তার আউটপুট ডিভাইস। আবার কিছু ডিভাইস ইনপুট আউটপুট দুইটারই কাজ করে, যেমন নাক, একই সাথে সে ঘ্রাণও নিতে পারে, আবার শ্বাস ছাড়তেও পারে, মুখ। ঠিক তো? সবকিছু একসাথে কানেক্টেড থাকে কিভাবে? স্যার নিউরন দ্বারা। নিউরন দ্বারা না, নিউরন হচ্ছে ইয়ার পার্ট, নিউরন হচ্ছে ব্রেনের পার্ট। সবকিছু কানেক্টেড থাকে বেসিক্যালি আমাদের স্কেলিটন দিয়ে, এবং ব্রেনের সাথে মানে ব্রেনের সাথে অন্যান্য যে নার্ভগুলার কানেকশন সেটা হয় আপনার ব্যাকবোনের মধ্য দিয়ে, তাই না? ব্যাকবোনের মধ্য দিয়ে কমিউনিকেশন হয়। বেসিক্যালি কম্পিউটারের ব্যাকবোন হচ্ছে মাদারবোর্ড। ওর সাথে আপনার প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকে। আপনি পেন ড্রাইভ বলেন, আপনি কিবোর্ড বলেন, মাউস বলেন, আপনার হার্ড ডিস্ক বলেন, র্যাম বলেন, প্রসেসর বলেন, যাই বলেন, সবই হচ্ছে মাদারবোর্ডের সাথে কানেক্টেড। ঠিক আছে, এভরি সিঙ্গেল থিং ইজ কানেক্টেড টু দ্য মাদারবোর্ড। ওর কাজ হচ্ছে ওদের মধ্যে কমিউনিকেশনটা এনশিওর করা, সবার মধ্যে যাতে এফেক্টিভ কমিউনিকেশন হতে পারে সেটা এনশিওর করা হচ্ছে মাদারবোর্ডের কাজ। ওকে, ঠিক আছে। এখন why we need both RAM and hard disk, এটা একটু পরে আসছি। তার আগে আমরা একটা দেখি, আমরা আরেকটা ভিডিও দেখি, হাউ কম্পিউটারস ওয়ার্ক বা হোয়াট মেক্স আ কম্পিউটার আ কম্পিউটার। এরকম আমরা একটা ভিডিও দেখি। আচ্ছা, এখন দেখবো না, এটা একটু পরেই দেখি, আমরা আবার স্লাইড শেয়ারে ফেরত যাই। একটা প্রশ্ন ছিল, বলেন। স্যার আমরা তো জানি যেমন যে হার্ড ডিস্কে আমাদের স্টোরেজ জমা হয়, তো আমরা যদি এখানে আবার সিপিইউ কে বলা হলো ব্রেন, তো
তো আসলে আমরা ব্রেন বলতে এটাও বুঝি যে ব্রেনে কথা বলে একটু মানে কেমন যেন আসে, বুঝতে পারছি না আমি। আমরা দেখলাম হার্ড ডিস্কে স্টোরেজ। চ্যাটে লিখে দিবেন আপনি? স্যার আপনি একটু চ্যাট বক্সে লিখে দিবেন কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে ওকে, কোশ্চেনটা লিখুন, আমি একটু ইয়া করি। স্যার গ্রাফিক্স কার্ড নিয়ে বললেন না একটু? না বললাম না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি একটু গ্রাফিক্স কার্ডটা নিয়ে বলে নিই, তারপর আপনার কোশ্চেনটা নিচ্ছি। ওকে। গ্রাফিক্স কার্ডটা বেসিক্যালি হচ্ছে আপনার কম্পিউটার কি ডিসপ্লে করবে সেটা ইয়া করে, সেটা ঠিকঠাক করে। আউটপুট ডিভাইস। এটা আউটপুট ডিভাইস না, এটা প্রসেসিং ডিভাইস। ওর থেকে হচ্ছে আউটপুটটা যায়, মানে ও সরাসরি কিন্তু মানুষের সাথে কমিউনিকেট করে না। আউটপুট ডিভাইস হতে হলে সরাসরি হিউম্যান ইন্টারাকশন থাকতে হবে, ঠিক আছে? ও যেটা করে, র্যাম থেকে ইনস্ট্রাকশন তার কাছে যায় যে এই জিনিসগুলো দেখাতে হবে, তখন সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, কোশ্চেনটা কি লিখছেন? হ্যাঁ, কোশ্চেন বলেন। স্যার আমি কোশ্চেন বলতে চাইছিলাম স্যার, এটা হলো যে বর্তমানে যেসব হার্ড ডিস্ক বলা হয়, কিন্তু সেটাকে এখন হলো বর্তমানে সেটা চেঞ্জ হয়ে M.2 স্লট হিসেবে বের হয়েছে। কিন্তু স্যার এইটা কি মেকানিক্যাল পর্যায়ে পড়বে না এটা অ্যাকচুয়ালি যেসব মানে একটা র্যাম স্লটের মতো হয়ে গেছে, সেটা কি র্যাম? ডিভাইসটা যদি হার্ড ডিস্ক হয়ে থাকে তাহলে সেটা মেকানিক্যাল। আপনার ডিভাইসটা যদি হার্ড ডিস্ক হয় স্পেসিফিকলি, তাহলে ওটা মেকানিক্যাল। এটা নিয়ে আর কোনো কনফিউশনের কিছু নাই। সেটা সাইজে ছোট হয়ে থাকতে পারে, যেমন হার্ড ডিস্ক আপনি কম্পিউটারে যত বড় মানে যে সাইজের হার্ড ডিস্ক দেখবেন, মানে আকার আকৃতির দিক থেকে বলছি, যত দৈর্ঘ্য প্রস্থের হার্ড ডিস্ক আপনি ইয়াতে দেখবেন, একটা পিসিতে দেখবেন, আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক কিন্তু তার থেকে অনেক ছোট, ঠিক আছে? স্যার আমি বলতেছিলাম 2017 সাল থেকে হতে পারে, আকার আকৃতিতে হতে পারে। আপনার মিউট হয়ে গেছে আবার। সাবার আপনার মিউট হয়ে গেছে, আপনি কি প্রশ্নটা করছেন? স্যার আমি বলতে চাইছিলাম 2017 সাল থেকে যে M.2 স্লট যেটা ইউজ করা হচ্ছে অ্যাকচুয়ালি মানে হার্ড ড্রাইভের পরিবর্তে, যেটা বর্তমানে বলতেছে যে ফাস্টেস্ট স্টোরেজ সার্ভিস, এইটার জন্য কি অ্যাকচুয়ালি হলো মানে এটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিলাম, এটা কি মেকানিক্যালে পড়তো না বর্তমানে এটা যে চেঞ্জ করে দিচ্ছে এই জন্য? আপনি এটা আমাকে বলেন তো, আমি এটা সম্পর্কে জানি না, সো বলতে পারছি। M.2 স্লট স্যার গুগল করলেই পারবেন। M.2 স্লট লেটেস্ট, এটা M.2। হ্যাঁ, এসএসডি একটা ফর্ম হচ্ছে M.2 হার্ড ডিস্কে এটার কিছুই না, এটা ডিস্ক আছে, সম্পূর্ণ হার্ড হচ্ছে ডিস্ক হচ্ছে মেকানিক্যাল। আমি বলি কি দেখি, M.2 হচ্ছে স্লট ব্যাকের ইন্টারফেস। আচ্ছা, M.2 তো মনে হয় স্লট, তাই না? হ্যাঁ, স্লট টাইপ, এটা স্টোরেজ সিস্টেম। হ্যাঁ, ওটাতে হচ্ছে ইন্টেল M.2 এর মধ্যে দুইটা টাইপ আছে, ইন্টেল একটা অপটেন, হচ্ছে যেটা NVMe আর একটা হচ্ছে SATA। সাটা আর এনভিএমই দুইটা হচ্ছে হার্ড ডিস্ক, আর একটা হচ্ছে ইন্টেল অপটেন, এটা হচ্ছে M.2, ওটা আবার র‍্যাম। আমি যেটা বলছি, স্লটটা মানে স্লট জিনিসটা হচ্ছে কানেক্ট করার জন্য। এখন এর সাথে যদি আপনি হার্ড ডিস্ক কানেক্ট করেন তাহলে হার্ড ডিস্ক হলো, আর যদি আপনি এসএসডি কানেক্ট করেন তাহলে এসএসডি। স্যার মোস্ট প্রবাবলি M.2 পোর্টে হার্ড ডিস্কটা লাগানো যায় না, হার্ড ডিস্কের জন্য SATA পোর্ট ইউজ করতে হয়। আর যে নতুন টাকা থেকে কনভার্ট করে নিতে হয়, যেটা আমি আর্টিকেলটা দেখে মনে হলো। জি স্যার, এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি স্যার বর্তমানে যেসব মানে বলে বি 450 or 470 সিরিজের যেসব মাদারবোর্ড, সেসব মাদারবোর্ডে ডাইরেক্ট M.2 স্লট মানে করা যায়, মানে কানেক্ট করা যায়। ওলা গেমিং মাদারবোর্ড। জিনিসটা হচ্ছে স্লট, মানে বিষয়টা যেমন ইউএসবি একটা স্লট, তারপর হচ্ছে আপনার এইচডিএমআই একটা স্লট, ভিজিএ একটা স্লট, ফায়ারওয়্যার একটা স্লট, এরকম ওই M.2 একটা স্লট, ঠিক আছে? ওটা জাস্ট ইন্টারফেসিংটা করে দেয়। মিনি পিসিআই এক্সপ্রেস আর কি। হ্যাঁ, মিনি পিসিআই এক্সপ্রেসের মতো আর কি M.2 টা আর কি। আচ্ছা,
ঠিক আছে, আচ্ছা যদি ফার্দার কোনো কোশ্চেন না থাকে ওই কোশ্চেনটা আসলে আমি হচ্ছে মানে চ্যাটে লিখলে তারপর হচ্ছে আমি ওটার অ্যান্সার দিয়ে দিব। এখানে আসি আমি, আমাদের হার্ড ডিস্ক আর র্যাম দুইটাই কেন লাগে? একটু আগে বলা হচ্ছিল যে র্যাম মানে র্যামের মধ্যে হচ্ছে প্রোগ্রাম থাকে, হার্ড ডিস্কের মধ্যে হচ্ছে প্রোগ্রাম এগুলো থাকে, প্রোগ্রাম বা যাবতীয় ফাইলপত্র এগুলো হচ্ছে র্যামেও স্টোর করা হয়, হার্ড ডিস্কেও স্টোর করা হয়। তাহলে কেন আমাদের দুইটাই লাগে, যে কোনো একটা কেন চলে না? বলেন। স্যার কারণ হচ্ছে যে র্যাম ফাস্টার, র্যাম নিয়ে আমি যখনই কোনো রিকোয়েস্ট করি সেটা আমাকে ইনস্ট্যান্টলি ডেটা দিচ্ছে, কিন্তু আমি যখন হার্ড ডিস্কে কোনো রিকোয়েস্ট করছি তখন সেটা স্লো প্রসেস হয়। আর হার্ড ডিস্কের ডেটাগুলো যেহেতু পার্মানেন্টলি স্টোর হয়ে থাকে, র্যামের ডাটাগুলো তাহলে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমি হার্ড ডিস্কের জায়গায় এসএসডি বসাই দিলাম, এখন কি র্যামের দরকার আছে? ইয়েস স্যার, র্যামের দরকার আছে। এসএসডি তো মানে এসএসডি তো হার্ড ডিস্ক থেকে অনেক ফাস্টার। ইয়েস বাট স্যার এসএসডি যতই ফাস্ট হোক না কেন, র্যাম কখনো মানে পুরোপুরি ধরে রাখে না। র্যাম হলো খুবই কম সময়ের জন্য একটা ডাটা ধরে রাখে এবং সেটা পরক্ষণে সেটাকে ভুলে যায়। সেটা স্টোরেজের জন্য অ্যাকচুয়ালি একটা সেকেন্ডারি ডিভাইস প্রয়োজন হয়, সেটা এসএসডি হোক হার্ড ড্রাইভ হোক। ঠিক আছে, আমি তাহলে বলি এবার, সেটা হচ্ছে প্রসেসর। মানে আমি যদি বলি প্রসেসর হচ্ছে আপনার কম্পিউটারের বস, এটা যদি আমি বলি তাহলে প্রসেসরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে র্যাম। ওকে, ঠিক আছে, কম্পিউটারে অন্য যত ডিভাইস আছে প্রসেসর ছাড়া আর যত কম্পোনেন্ট আছে তার মধ্যে একমাত্র র্যামই হচ্ছে মানে একমাত্র র্যামের স্পিড হচ্ছে প্রসেসরের সবচেয়ে কাছাকাছি। র্যাম মোটামুটি কিছুটা এক্সটেন্ডেড প্রসেসরের কাছাকাছি স্পিড, মানে অত কাছাকাছিও না, অবশ্যই প্রসেসর থেকে কম স্পিডের, কিন্তু স্টিল প্রসেসরের কাছাকাছি বলে র্যাম হচ্ছে প্রসেসরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তো বেসিক্যালি প্রসেসর যেটা করে, তার যখন কোনো ডাটা প্রয়োজন হয় তখন সে আগে র্যামের কাছে যায়, র্যামকে গিয়ে বলে র্যাম আমাকে এই ডাটাটা দাও। র্যামের হাতে যদি ডাটা থাকে তাহলে র্যাম ডাটাটা দিয়ে দেয়, আর যদি র্যামের কাছে এই ডাটাটা না থাকে তখন সে হার্ড ডিস্ককে বলে এই ডাটাটা আমার কাছে পাঠাও, তখন হার্ড ডিস্ক তাকে ডাটাটা পাঠিয়ে দেয়। তো মোটামুটি র্যাম তার স্পিডের কারণেই, মানে র্যাম হচ্ছে তার স্পিডের কারণেই প্রসেসরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারছেন। তাহলে প্রশ্ন করবেন যে তাহলে শুধু র্যাম কেন থাকলো না, মানে শুধু র্যাম কেন রাখলাম না, আমার হার্ড ডিস্কের প্রয়োজনটা হচ্ছে কেন? ওর কারণ হচ্ছে র্যাম ইজ ভোলাটাইল বা নন পারসিস্টেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আমরা একটু আগে অ্যাকচুয়ালি কভার করি নাই বলতে একটু আগে স্লাইডে এটা ছিল না, ইচ্ছা করে এটা বাদ রাখা হয়েছিল। সেটা হচ্ছে র্যাম হচ্ছে ভোলাটাইল আর হার্ড ডিস্ক হচ্ছে পারসিস্টেন্ট। বিষয়টা কি, আপনার যদি কারেন্ট চলে যায়, অনেকে যারা কম্পিউটার ইউজ করেন, বাসায় হয়তো আইপিএস মানে ইউপিএস নেই অথবা ইউপিএস নষ্ট, কারেন্ট চলে গেলে কি হয়? ডাটা মুছে যায়, কিছু ডাইরেক্ট শাটডাউন হয়। খুবই বাজে একটা অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে ধরেন 200 পেজের একটা রিপোর্ট লিখছেন আপনি, রিপোর্টটা লিখতে যেই মুহূর্তে আপনার রিপোর্টটা অনেক দূর লেখা হয়ে গেছে, লেখার পরে যেই মুহূর্তে আপনি কন্ট্রোল এস চাপতে নিবেন ওই মুহূর্তে কারেন্ট চলে গেল, কি হবে? না থাকলে স্যার মাথা নষ্ট হয়ে যাবে স্যার, অনেক ওই মুহূর্তে আপনার পুরো রিপোর্টটা গেল, ওই রিপোর্ট আপনি আর রিকভার করতে পারবেন না, ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে যতক্ষণ আপনি ওকে সেভ করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার রিপোর্টটা ছিল র্যামে। আপনি যদি সেভ করতেন তাহলে সেটা হার্ড ডিস্কে চলে যেত, কিন্তু আপনি যেহেতু সেভ করতে পারেন নাই তো সে র্যামে ছিল। কারেন্ট চলে যাওয়ার ফলে র্যামের পাওয়ার চলে গেছে, র্যামের মধ্যে যা ছিল সব চলে গেছে। এই জন্যই আমাদের র্যামের পাশাপাশি হার্ড ডিস্কও লাগে, কারণ র্যাম হচ্ছে নন পারসিস্টেন্ট, র্যামে কোনো ডাটা পারসিস্ট করে না, র্যামের পাওয়ার চলে গেলে শেষ। কিন্তু হার্ড ডিস্ক আবার পারসিস্টেন্ট কেন? কারণ র্যামে যেভাবে ডাটা স্টোর করা হয় হার্ড ডিস্কে সেভাবে ডাটা স্টোর করা হয় না, এমন ভাবে ডাটাটা রাখা হয় যাতে করে কারেন্ট চলে গেলেও আপনার ডাটাটা পারসিস্ট করে। সেই কারণে আপনার ডাটাটা পার্মানেন্টলি স্টোর করে রাখার জন্য হার্ড ডিস্ক লাগে,
এবং ডাটাটা ফাস্টার অ্যাক্সেস করার জন্য র্যাম লাগে। ঠিক আছে, ওকে, এবার আমরা ভিডিওটায় যাই। কেউ কোনো চ্যাটে কিছু লেখেন নেই, সো আমরা ভিডিওতে চলে যাই। এই ভিডিওটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই ভিডিওটায় আলোচনা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা কম্পিউটার কিভাবে কম্পিউটার হয়, বা কেন একটা কম্পিউটারকে আমরা কম্পিউটার বলি, কম্পিউটারের অ্যাকচুয়াল বৈশিষ্ট্যটা কি, সে কিভাবে কাজ করে সেটা এখানে বলা হচ্ছে। দেখি আমরা। My name is Mei Li Ku, and I'm a designer and an inventor. So some of the things I've designed have been at Apple, and now I design products for kids to use so that they can have an easier time in school. My other jobs include DJing and dancing. Computers are everywhere. They're in people's pockets, they're in people's cars, people have them on their wrists, they might be in your backpack right now. But what makes a computer a computer? What does make a computer anyway? And how does it even work? Hi, I'm Nat. I was one of the original designers of the Xbox. I've been working with computers since I was maybe 7 years old, and now I work on virtual reality. As humans, we've always built tools to help us solve problems. Tools like a wheelbarrow, a hammer, or a printing press, or a tractor trailer. All of these inventions helped us with manual work. Over time, people began to wonder if a machine could be designed and built to help us with the thinking work we do, like solving equations or tracking the stars in the sky. Rather than moving or manipulating physical things like dirt and stone, these machines would need to be designed to manipulate information. As the pioneers of computer science explored how to design a thinking machine, they realized that it had to perform 4 different tasks. It would need to take input, store information, process it, and then output the results. Now, this might sound simple, but these 4 things are common to all computers. And that's what makes a computer a computer. The earliest computers were made out of wood and metal, with mechanical levers and gears. By the 20th century, though, computers started using electrical components. These early computers were really large and really slow. A computer the size of a room might take hours just to do a basic math problem. Things of gleaming vari-colored metal and numerous flashing lights. Computers started out as basic calculators, which was already really awesome at the time, and they were only manipulating numbers back then. But now we can use them to talk to each other, we can use them to play games, control robots, and do any crazy thing that you could probably imagine. Modern computers look nothing like those clunky old machines, but they still do these same 4 things. First, we're going to talk about input. This is my favorite because what input is the stuff that the world does or that you do that makes the computer do stuff. You can tell a computer what to do with the keyboard, you can tell them what to do with the mouse, the microphone, the camera, and now if you're wearing a computer on your wrist, it might listen to your heartbeat, or in your car, it might be listening to what the car is doing, and a touch screen can actually sense your finger and it takes that as input on what it's doing. All these different inputs give a computer information which is then stored in memory. A computer's processor takes information from memory, it manipulates it or changes it using an algorithm, which is just a series of commands, and then it sends the processed information back to be stored in memory again. This continues until the processed information is ready to be output. How a computer outputs information depends on what the computer is designed to do. A computer display can show text, photos, videos, or interactive games, even virtual reality. The output of a computer may even include signals to control a robot. And when computers connect over the internet,
The output from one computer becomes the input to another, and vice versa. The computers we use today look really different from the earliest thinking machines. And who knows what the computers of tomorrow will be like. My hope is that you get to help decide what you want the computers of tomorrow to look like. But across all computers, regardless of the different types of technology they use, they're always doing the same 4 things. They take in information, they store it as data, they process it, and then they output the results. ওকে, দেখলাম সবাই? জি স্যার। ওকে, Yes, sir. তাহলে কম্পিউটার কিভাবে কাজ করে বুঝতে পারলাম? Yes, sir. কম্পিউটারের কাজ করার একটাই প্রসেস, সে হচ্ছে যে কোনো একটা কিছু ইনপুট নেয়, সেই ইনপুটটাকে সে স্টোর করে, সেটাকে প্রসেস করে এবং তারপর আউটপুট দেয়। আপনি একটু চিন্তা করেন, এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরাও করি এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি কোশ্চেন করবেন তাহলে কি স্যার আমরাও কম্পিউটার? উত্তর হচ্ছে না, আমরা তো মানুষ। বিষয়টা হচ্ছে কম্পিউটারকে ডিজাইন করা হয়েছে মানুষের মতো করে। কম্পিউটার জিনিসটাকে ডিজাইনই করা হয়েছে মানুষের মতো করে। আপনি একটু চিন্তা করেন, মনে করেন আপনি কোথাও যাচ্ছেন, ঠিক আছে, রাস্তায় নেমেছেন, রিক্সায় করে কোথাও যাচ্ছেন, যাচ্ছেন কোনো সমস্যা নাই। হঠাৎ করে একটা সিএনজি ওয়ালা এমন ভাবে আপনাকে চাপ দিল, আরেকটু হলেই আপনার রিক্সা ধাম করে পড়ে যেত, হয় না মাঝে মধ্যে এরকম? জি স্যার। ইয়েস স্যার। Yes, sir. তখন আপনি কি করলেন? তখন আপনি রীতিমতো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়ে আপনি হচ্ছে তাকে আপনি হচ্ছে রিক্সা থেকে ধাম করে নেমে গিয়ে তার কলারটা চেপে ধরলেন, জয় দেখা চালাইতে পারস না, এরকম করলেন, ঠিক আছে? হ্যাঁ, এই টাইপের কার্যকলাপের প্রতি এখানে উৎসাহিত করা হচ্ছে না, ফর দ্য রেকর্ড, ঠিক আছে? যত যাই হোক, আপনি রেগে টেগে যেতে পারেন, রেগে যেতেই পারেন সেই লোকটার উপর, কিন্তু ডোন্ট বি ভায়োলেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানে বলা, জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এরকম, এই পুরো প্রসেসের মধ্যে আসলে আমরা দেখতে পাবো যে কম্পিউটারের কাজ আর আমাদের কাজ, সেটার মধ্যে আমরা কিরকম ম্যাপ করতে পারি। প্রথমত, সিএনজিটা ধাম করে আপনার ইয়াতে চলে আসলো, সিএনজিটা ধাম করে আপনার রিক্সার সামনে দিয়ে এমন আপনার রিক্সাটাকে এমন ভাবে চাপ দিল যে আপনি আরেকটু হলেই পড়ে যেতেন, তাই না? পুরা বিষয়টা আপনি ইনপুট নিলেন, পুরা ঘটনাটা আপনি চোখ দিয়ে ইনপুট নিলেন, আপনি হচ্ছে ফিল করতে পারলেন, সেই ফিলিংটাকে আপনি ইনপুট নিলেন, ঠিক আছে? এই হলো আপনার ইনপুট নেওয়া। পুরো ঘটনাটাকে আপনি একটা ব্রেনের মধ্যে স্টোর করে রাখলেন, এই হচ্ছে স্টোরেজ। এবার এই পুরো ঘটনাটাকে আপনি প্রসেস করলেন, এই প্রসেস করার মধ্যে আপনার মাথার মধ্যে যেটা হলো, এই প্রসেসিং এর মধ্যে আপনার যেটা হলো, এই প্রসেসিংটা হতে হতেই আপনার মধ্যে একটা রাগ তৈরি হলো, আপনার মধ্যে একটা রাগ তৈরি হলো, সেই রাগটা হচ্ছে এখন আপনার পরবর্তী কার্যকলাপকে ডমিনেট করবে। সো প্রসেসিং শেষ, এই প্রসেসিংটা এখন হচ্ছে আপনার এই প্রসেসিং এর ফলে এখন তার রেজাল্টটা হচ্ছে আউটপুট আকারে আসবে। সেই রেজাল্টটা কি? সেই রেজাল্টটা হচ্ছে আপনি তীব্র বেগে রিক্সা থেকে নেমে গিয়ে সিএনজি ওয়ালার বের করে তার কলার ধরে চাপ দিলেন এবং তাকে ঝাড়ি মারা শুরু করলেন। বুঝতে পেরেছি বিষয়টা? বেসিক্যালি আমাদের কম্পিউটার হচ্ছে এভাবেই কাজ করে, ঠিক আছে? আমাদের কম্পিউটার বেসিক্যালি এভাবেই কাজ করে যে সে কোনো কিছু একটা ইনপুট নেয়, সেটাকে স্টোর করে, সেটাকে প্রসেস করে তারপর আউটপুটটা দেয়, ঠিক আছে? ইনপুটটা নিয়ে তারপর সেটাকে স্টোর করে প্রসেস করে তারপর আউটপুট দেয়। এটা হচ্ছে মূলত কম্পিউটারের কাজ। এবং যে কোনো কম্পিউটার, আপনি যদি বলেন আপনার ইয়ার কম্পিউটার, আপনার মোবাইল ফোন, সেও একইভাবেই কাজ করে। আপনি যদি বলেন প্রাগৈতিহাসিক যুগের কম্পিউটার, সেটাও একইভাবেই কাজ করে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রথম যখন কম্পিউটারের কনসেপ্ট দেওয়া হয়, কম্পিউটারের কনসেপ্ট জাস্ট আমরা মনে হয় ইয়ার নাম জানি, বলে চার্লস ব্যাবেজের নাম জানি, অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কনসেপ্ট তিনি দিয়েছিলেন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটা মেশিনের কনসেপ্ট তিনি দিয়েছিলেন, যেটা হচ্ছে আজকের মডার্ন কম্পিউটারে ইউজ করা হয়। তো তিনি এই কনসেপ্টগুলো দিয়ে গেছেন, এই যে তার ডিজাইনে এই বিষয়গুলো ছিল। হ্যাঁ, তার ডিজাইনে স্টোরেজ ছিল না,
প্রোগ্রাম স্টোর করে রাখার বিষয়টা আবার নিয়ে আসেন ভন নিউম্যান, তার নামও হয়তো অনেকে শুনে থাকবেন। ঠিক আছে, তো এইভাবে মানুষের আদলে কম্পিউটারকে ডিজাইন করা হচ্ছে মানুষের মতো করে। এখন একটু আগে আমরা একটা বিষয় ছিলাম যে র্যাম আর হার্ড ডিস্কের মধ্যে, মানে প্রসেসর যখন কোনো ডাটা চায় সে প্রথমে চায় র্যামের কাছে, র্যাম চাই হচ্ছে হার্ড ডিস্কের কাছে। এখন ধরা যাক আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি। সিচুয়েশনটা হচ্ছে আপনি ধরেন অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখছেন। একটু আমি আপনাদের কাছে জানতে চাই, এন্ড গেম কি সবাই দেখেছেন? জি স্যার, অবশ্যই স্যার, সবাই দেখেছেন না? তাহলে আমি উইদাউট, তাহলে আমি স্পয়লার দেওয়া হয়ে যাচ্ছে এই ভয়টা থেকে মুক্ত হয়ে আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করতে পারি। ওকে, তো ধরা যাক আপনি অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিটা দেখছেন, মুভির সাইজ হচ্ছে 3 GB। ঠিক আছে, এই 3 GB মুভিটা কোথায় আছে? অবশ্যই আপনার হার্ড ডিস্কে, তাই না? ইয়েস স্যার। জি স্যার। এখন আপনার কম্পিউটারের র্যাম হচ্ছে 1 GB। ওকে, আপনার কম্পিউটারের র্যাম হচ্ছে 1 GB। তখন মানে তখন সে কি করবে? 3 GB তো সে একবারে লোড করতে পারবে না, তাই না? এটা কাজ আমরা দেখি যে এটা আসলে কিভাবে হয়। আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিই অ্যাভেঞ্জার্স এন্ড গেমের টোটাল 3টা পার্ট, এবং এই 3টা পার্ট হচ্ছে প্রত্যেকটা 1 GB করে। প্রথম পার্ট দ্য বিগিনিং, দ্যাট ইজ যেখানে তারা অ্যাকচুয়ালি থ্যানোসকে, মানে থ্যানোসের গলা কাটে, তারপর হচ্ছে ইয়া পার হয়ে যায়, তারপর 5 বছর পার হয়ে যায়, এবং কি যেন বলে, অ্যান্টম্যান হচ্ছে কোয়ান্টাম রিয়াম থেকে ফিরে আসে। ঠিক আছে, এই পার্টটাকে আমরা ধরলাম বিগিনিং, এটা হচ্ছে 1 GB। এরপর হচ্ছে টাইম ট্রাভেল, তারা একদম 92, তার মানে তারা পুরোনো অ্যাভেঞ্জার্স মুভি বা যা কিছু মুভি আছে সেই সব মুভিগুলোতে ট্রাভেল করে সেখান থেকে ইনফিনিটি স্টোন গুলো নিয়ে আসে। এই গেল টাইম ট্রাভেল। এবং ফাইনালি দ্য এপিক ফাইট, অর্থাৎ যখন তারা ফিরে আসে স্ন্যাপ করে হচ্ছে আবার সবাইকে ফেরত নিয়ে আসে, এবং থ্যানোস হচ্ছে ওই অতীত থেকে টাইম ট্রাভেল করে এখানে চলে আসে। ঠিক আছে, এই 3টা পার্টকে আমরা ধরলাম। এখন অবশ্যই যখন আপনি মুভিটা শুরু করবেন তখন আপনি বিগিনিং পার্টে থাকবেন, তাই না? তো ওই মুহূর্তে আপনার 1 GB স্পেসটা বিগিনিং পার্টের জন্য বরাদ্দ থাকে। 1 GB স্পেসটা তখন হচ্ছে আপনাদের বিগিনিং পার্টের জন্য বরাদ্দ থাকে। ওকে, এখন বিগিনিং পার্ট শেষ যখন হয়ে যায়, আলটিমেটলি তো দেখানোর কাজটা করছে প্রসেসর র্যামের কাছ থেকে এতক্ষণ বিগিনিং এর ডাটা নিয়ে শেষ করে এখন সে র্যামকে বললো যে এবার টাইম ট্রাভেল থেকে আমাকে ডাটা দাও। র্যাম দেখলো তার কাছে বিগিনিং ছাড়া আর কিছু নাই, তখন সে কি করবে? হার্ড ডিস্কের কাছে ডাটা যাবে। তখন সে হার্ড ডিস্কের কাছে ডাটা যাবে। অ্যাকচুয়ালি হার্ড ডিস্কের কাছ থেকে পুরো টাইম ট্রাভেলটা নিয়ে নেবে। ঠিক আছে, পুরো টাইম ট্রাভেল পার্টটাই সে হার্ড ডিস্কের কাছ থেকে নিয়ে নেবে, এবং যখন টাইম ট্রাভেলের পার্টও শেষ তখন সে আবার এপিক ফাইটের পার্টটুকু পুরো হার্ড ডিস্ক থেকে নিয়ে নেবে। ঠিক আছে, তো মোটামুটি যেটা হচ্ছে এই 3 GB ফাইলটাকে 1 GB করে ভাগ করে ফেলা হচ্ছে। মূলত র্যামের সাথে হার্ড ডিস্কের কমিউনিকেশনটা এভাবে হয়, এবং এটার ফলে আরেকটা জিনিস অ্যাচিভ, সেটা হচ্ছে র্যামের ক্যাপাসিটি ছোট হওয়া সত্ত্বেও সে হচ্ছে একটা বড় ফাইলকে দেখাইতে পারে। ঠিক আছে, একটা বড় ফাইলকে রান করতে পারে। স্যার, র্যামের সাথে সিপিইউ এবং বাস স্পিডের সমস্যা, মানে কানেকশনটা কি? র্যামের সাথে সিপিইউ এবং বাস স্পিডের কানেকশন, এটা আমি এখন বলবো না, এটা আমি এখন আসলে বলতে পারবো না, কারণ এই কনসেপ্টগুলো তো আমি এখনো দেই নাই। ওকে স্যার, মোটামুটি এই কোর্সে আমরা হাই লেভেল কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করছি। সো লো লেভেল কনসেপ্টে যদি আমি যাই হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পারবেন না। আপনি যদি চান আমি পরে আপনাকে বুঝিয়ে দিতে পারবো। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের র্যাম আর হার্ড ডিস্কের মধ্যে কমিউনিকেশনটা। তো যেটা বলছিলাম, কম্পিউটারের কাজটা তাহলে এভাবে হয়, সে ইনপুট নেয়, স্টোর করে, প্রসেস করে এবং আউটপুট দেয়। তো আমাদের যে স্টোরেজ ডিভাইসটা, তারা যে শুধু ডাটা স্টোর করে রাখে তা না, তারা কিন্তু ইনস্ট্রাকশনও স্টোর করে রাখেন। ইনস্ট্রাকশনটা কি? ইনস্ট্রাকশনটা হচ্ছে সফটওয়্যার। চিন্তা করেন, আপনি অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখছেন আপনার কম্পিউটারে, ঠিক আছে? আপনি কিভাবে দেখছেন?
মিডিয়া প্লেয়ার ইউজ করে। মিডিয়া প্লেয়ার ইউজ করে এক্স্যাক্টলি, তাই না? ভিএলসি মিডিয়া প্লেয়ার বা প্লেয়ার, কেম প্লেয়ার, এই ধরনের কোন একটা প্লেয়ার আপনি ইউজ করছেন, তাই তো? জি Yes, স্যার। sir. কেম প্লেয়ারের মধ্যে আছে কি? Sorry, sir. মানে কেম প্লেয়ার এই যে সফটওয়্যারটা, ওর ভেতরে কি আছে আসলে? Instruction. ওর ভেতরে আছে ইনস্ট্রাকশন, যে আপনার অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিটা ধরেন MP4 ফরম্যাটে আছে। সো MP4 এর এই ফাইলগুলোকে আমি কিভাবে প্রসেস করব এবং প্রসেস করার পরে আমি কি ডাটাগুলো মনিটরের কাছে পাঠাবো, এই প্রসেসিং মানে এই কাজগুলো হচ্ছে ইয়ার মধ্যে থাকে। মানে এই ইনস্ট্রাকশন গুলো হচ্ছে আপনার মিডিয়া প্লেয়ারের মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে এই মিডিয়া প্লেয়ারটা এতক্ষণ ছিল কোথায়? স্যার এটা হার্ড ডিস্কে Hard drive. হার্ড ডিস্কে কিন্তু থাকে। তার মানে হার্ড ডিস্কে একই সাথে আপনার ইনস্ট্রাকশন গুলোও থাকে, আপনার ডাটা গুলোও থাকে। সো ইনস্ট্রাকশন গুলো আলটিমেটলি ফাইল আকারে, মানে ইনস্ট্রাকশন গুলো আলটিমেটলি হার্ড ডিস্ক থেকে পড়ে সেটা র্যামে নিয়ে রাখতে হয়, এবং ইনস্ট্রাকশন কোনটার পর কোনটা এক্সিকিউট করবে সেটাও হচ্ছে প্রসেসর র্যামের কাছ থেকে জেনে নেয়। ঠিক আছে? এবং সেখানেও যদি আপনার ইনস্ট্রাকশন অনেক বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে ইনস্ট্রাকশন গুলোকে সে এরকম তিনটা এরকম তার প্রয়োজন হয়েছে, এখানে তো তিনটা দেখানো হচ্ছে, সে তার প্রয়োজন অনুযায়ী ভাগ করে নেয়, ভাগ করে নেয়। প্রথমে এই পেজে থাকে, তারপর ওই পেজে যায়, তারপর ওই পেজে যায়, এরকম করে সে মুভ করতে থাকে। বেসিক্যালি একটা রেসিপি যদি 3 পেজের একটা রেসিপি ফলো যেভাবে করেন, যে প্রথমে ফার্স্ট পেজ শেষ হয়ে গেলে সেকেন্ড পেজ, তারপরে থার্ড পেজ, এরকম করে যেমন চলতে থাকে, ঠিক সেরকম প্রোগ্রামের কাজটাও এভাবেই চলতে থাকে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের লেকচার এখানে শেষ হলো। এবার আমরা একটা কাজ করব। Okay, sir. একটু আগে বলছিলাম না যে আমরা এখানে গেম খেলে খেলে নাম্বার অর্জন করব? Yes, sir. সেই গেমটা খেলার জন্য আমরা এখন প্রিপেয়ার হই। Okay, sir. সবাই হচ্ছে যার যার কম্পিউটার বা মোবাইলটা অন করে, মানে মোবাইলে হচ্ছে কি করবেন, এই ওয়েবসাইটটায় যাবেন। কিভাবে কি করতে হবে আমি দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে এই ওয়েবসাইটটায় যাব আমাদের ব্রাউজার থেকে, code.org। ঠিক আছে, code.org এই ওয়েবসাইটটায় আমরা যাব এবং সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার কাছে এই ইনফরমেশনগুলো জানতে চাইবে। আপনার অ্যাকাউন্ট টাইপ হবে স্টুডেন্ট, ইমেল অ্যাড্রেসে আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা তো কোনো সমস্যা নেই। তারপর পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড কনফার্মেশনে আবার দিবেন। ঠিক আছে, তারপর একটা ডিসপ্লে নেম দিবেন। এখন ডিসপ্লে নেমটা কি হবে? ডিসপ্লে নেমটা হবে আপনার স্টুডেন্ট আইডি স্পেস আপনার পুরো নাম। ঠিক আছে, আপনার স্টুডেন্ট আইডি স্পেস দিয়ে আপনার পুরো নাম, তারপরে আপনার বয়স দিবেন, আপনার ডিগ্রি দিবেন, এবং তারপরে ওই আই এগ্রি বাটনটায় ক্লিক করবেন। স্যার ডিসপ্লে নেমে কি দিব স্যার, একবার বলে তো ভালো হতো। ডিসপ্লে নেমে ডান পাশে एग्जांपल দেওয়া আছে, আপনার স্টুডেন্ট আইডি পুরোটা দিয়ে স্পেস আপনার পুরো নাম। স্যার ইমেলটা কোনটা দেব একবার বলেন তো, শুনি নাই। যে কোনোটা দিতে পারেন, অফিশিয়ালটাও দিতে পারেন, আপনার পার্সোনালটাও দিতে পারেন, এটা সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এই কাজটা আপনারা একটু করতে থাকেন, আর প্রবলেম হলে বলবেন। ঠিক আছে স্যার, প্রসেসটা একবার বলা যাবে? ফার্স্টে ক্যাচ করে নি। প্রসেসটা হচ্ছে আপনি code.org এই ওয়েবসাইটটায় ঢুকবেন। ইয়েস স্যার, ঢুকছি। ঠিক আছে, এরপর দেখেন code.org এর উপরে ডান পাশে সম্ভবত সাইন ইন নামে একটা বাটন আছে, তাই না? ইয়েস স্যার। সাইন ইন নামে একটা বাটন আছে, ওই সাইন ইন বাটনটায় ক্লিক করেন, তারপর হচ্ছে নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করেন। স্যার ওয়েবসাইটটার নাম কি? code.org। স্যার ফেসবুক অথবা গুগল দিয়ে তো করা যাবে, করে দিব নাকি? করতে পারেন, কিন্তু আপনার নামটা চেঞ্জ করা লাগবে আলটিমেটলি সেটিংসে গিয়ে। আমি চ্যাটে ওয়েবসাইটটার লিংক দিয়ে দিই। স্যার আইডি তো খোলা হয়েছে, কিন্তু স্ক্রিন শেয়ার ওই অপশনটা আসেনি। স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
স্যার অ্যাকাউন্ট টাইপের নিচে আছে স্যার আমি প্যারেন্ট অথবা গার্ডিয়ান সাইনিং আপ অন বিহাফ অফ মাই চাইল্ড, স্যার এটা কি করতে হবে স্যার? ভাই তোমার জিমেলের সমস্যা ভাই, বুঝছো, ইয়ারটা দিয়ে করো। আপনি স্ক্রিন শেয়ার করেন, কারণ হ্যাঁ ইন্টারফেস একটু চেঞ্জ হয়েছে, আমি নিজে দেখতে পাচ্ছি এটা। আপনি স্ক্রিন শেয়ার করেন একটু, আমি আমার স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম, আপনি শেয়ার করেন। স্যার সাইন ইন করার পর কি আপনার দিব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিব? ক্রিয়েট নিউ, সাইন ইন তো করতে পারবেন না, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে কি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা দেন এবং পাসওয়ার্ড দেন। জি স্যার, তারপরে দেওয়ার পরে সাইন আপ দেওয়ার পরে কি আসছে সেটা স্যার এই যে দেখেন স্যার আমি স্ক্রিন শেয়ার করছি স্যার, এই যে এটা আসতেছে স্যার, এই যে হ্যাঁ দেখান আপনি। হ্যাঁ এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো দেন। জি স্যার দিছি স্যার। অ্যাকাউন্ট টাইপের নিচে স্যার এই যে এটা কি করব স্যার, আমি প্যারেন্ট অথবা গার্ডিয়ান সাইনিং আপ অন মাই বিহাফ অফ মাই চাইল্ড, স্যার এটা কি করব? সিলেক্ট করেন না, ওটাতে সিলেক্ট করেন না, তাহলে হবে। ওটা সিলেক্ট না করলেই হবে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো ডিসপ্লে নেম, ওটাই হলো আমরা আমাদের আইডি দিব তারপর স্পেস দিয়ে নাম। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, তারপর অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে বসে থাকেন, বাকি সবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আচ্ছা যার যার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে একটু চ্যাটে লিখে দেন, ঠিক আছে? মোটামুটি অনেকের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে বাকিটা আমি দেখাবো। স্যার অ্যাকাউন্ট টাইপে ওটাতে কি লিখবো? স্টুডেন্ট। স্টুডেন্ট। স্যার অ্যাকাউন্ট টাইপ আসছে, এখানে কি লিখবো? স্টুডেন্ট। জি স্যার বুঝি নাই। স্টুডেন্ট স্টুডেন্ট। স্যার আমি কিন্তু অন্য মোবাইল থেকে অ্যাকাউন্ট খুলছি স্যার। সেকশন স্যার, সেকশন কোডে কি স্টুডেন্ট আইডি এবং নাম লিখবো? সেকশন কোড, সেকশন কোডে কিছু লেখার দরকার নেই, ওয়েট করেন আমি বলছি। স্যার ডিসপ্লে নেমে কি দিবেন? ডিসপ্লে নেমে দিবেন আপনার স্টুডেন্ট আইডি স্পেস আপনার নাম। স্যার সাবজেক্টে কি দিব? কোন সাবজেক্ট? এইখানে তো স্যার সাবজেক্ট দেখায়। শেয়ার করেন। স্যার ক্রিয়েট অ্যাকাউন্ট ডান। এরপরে ওই যে মাই কোড আসছে, আমি হোম পেজে আসছি স্যার। স্যার এখানে ইমেল আইডি পাসওয়ার্ড চাচ্ছে। স্যার কিছু করা লাগবে? স্যার এখানে ইমেল আইডি এর পাসওয়ার্ড চাচ্ছে স্যার। আপনি কি সাইন ইন করেছেন? না স্যার। সাইন আপ করেছেন? না স্যার। সাইন আপ করেন, আপনার ইমেল অ্যাড্রেস দেন, একটা পাসওয়ার্ড দিয়ে দেন, তারপর সাইন আপ করেন। পাসওয়ার্ড বলতে পাসওয়ার্ড বলতে যে কোনো একটা পাসওয়ার্ড যেটা শুধু আপনি জানবেন আর কেউ জানবে না। আচ্ছা স্যার আমি তো জিমেইল দিয়ে লগ ইন করছি, আমার কাছে কোনো পাসওয়ার্ড চাইনি। তো এরপরে যখন আমি লগ আউট করে লগ ইন করতে যাবো তখন কি জিমেইলের পাসওয়ার্ডটা দিলে হবে নাকি? তখনই জিমেইল দিয়ে লগ ইন করবেন।
আচ্ছা আচ্ছা okay. সাইন ইনে গেলে দেখবেন তখন দেখবেন বাটন আছে কন্টিনিউ উইথ গুগল, ওটা দেখ। আচ্ছা স্যার আমি ভার্সিটির জিমেইল আইডি এর পাসওয়ার্ড দিয়ে করছি, সমস্যা হবে না তো? সমস্যা হবে না, জাস্ট খেয়াল রাখবেন আপনার পাসওয়ার্ড যাতে লিক হয়ে না যায়, মানে অন্য কেউ যাতে আপনার পাসওয়ার্ড জানতে না পারে। আচ্ছা স্যার আমার সিঙ্গিং হচ্ছে না, এখানে প্রবলেম দেখিয়েছে। স্যার কন্টিনিউ উইথ ফেসবুক দিলে হবে? কন্টিনিউ উইথ ফেসবুক দিলেও হবে, জাস্ট পরে সেটিংসে গিয়ে আপনার নামটা বদলাতে হবে। আর রুহানুল ইসলাম, আপনি কি কানেক্ট করতে পারছেন না? জি জি স্যার। আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন, আমি একটু দেখি। ভাইয়া প্রেজেন্ট নাওতে চাপ দিয়ে স্ক্রিনটা দেখাও। বুঝতেছে না মনে হয়। স্যার আপনার সেশন কোডটা দিলে ভালো হতো স্যার। আমি দিয়ে দিব, আগে সবাই লগইন করেন। স্ক্রিন শেয়ার দিচ্ছেন, হ্যাঁ আপনার ব্রাউজারে যান। ওকে, ইন্টারনেটের সমস্যা হচ্ছে মনে হয়। সবার তো মনে হয় হয়ে যাওয়ার কথা। স্যার স্যার ইন্টারনেটে একটু সমস্যার কারণে স্যার আমি একটু দেখতে পারি না, আবার যদি একটু দেখাতেন স্যার। কারেন্ট চলে গেছিল। code.org এই ওয়েবসাইটটায় যান, আমি আবার লিখে দিচ্ছি। স্যার আমারটা কি কমপ্লিট হয়েছে? code.org এ গিয়ে আপনি সাইন ইন করেন। ওকে জি স্যার। স্যার আমার স্ক্রিন শেয়ারটা একটু দেখবেন প্লিজ। আপনার মনে হয় হয়ে গেছে, ইয়া কোথায়? জি স্যার, এই যে এখানে আসছে স্যার, সাইন ইন করার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, আপনার ঠিক আছে। আপনি আবার ওপর দিয়ে স্ক্রিন শেয়ার করলেন কেন? ইয়া কোথায়? ওকে স্যার, যে স্ক্রিন শেয়ার করছিল একটু আগে। স্যার এখানে স্টপ প্রেজেন্টিং আসতেছে, স্ক্রিনটা অন হচ্ছে না। না না ঠিক আছে, আপনি হচ্ছে জাস্ট আপনি আগে স্ক্রিনটা শেয়ার দেন, তারপর আমি বলছি কি করবেন। রোহানুর স্ক্রিনটা শেয়ার করেন আপনি। রোহানুর আপনি স্ক্রিনটা শেয়ার করেন আগে, তারপর আমি বলছি কি করবেন। রোহানোর আপনি যেভাবে স্ক্রিনটা শেয়ার করছিলেন কিছুক্ষণ আগে ঠিক ওইভাবে আবার করেন প্লিজ ভাইয়া। ভাই একটু জলদি করো, দেরি হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যোগাযোগ করে নিন, ঠিক আছে? পরে আমার সাথে যোগাযোগ করে নিন। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করি আবার। হ্যাঁ, এবার আপনারা দেখেন আপনাদের উইন্ডোর নিচে জয়েন আ সেকশন
এরকম একটা আছে, জায়গা আছে, তাই না? স্ক্রিনের নিচের দিকে যদি একটু স্ক্রল করেন তাহলে এরকম একটা জায়গা পাবেন, সেখানে সেকশন কোডে এই কথাটা লেখেন, ক্যাপিটাল লেটারে STKXXW। STKXXW। স্যার আবার বলতেন। আবার একটু বলেন। আমি চ্যাটে লিখে দিয়েছি, এখান থেকে কপি লিখে দেন স্যার। স্যার একটু চ্যাটে লিখে দিলে ভালো হতো। আপনি কপি পেস্ট করতে পারবেন এখন। Yes, sir. Joining. স্যার আপনার নাম আসছে আমি পাই নাই। স্যার ডান স্যার, এরপর আপনার নাম আসছে স্যার। স্যার আমি এই সেকশনটা পাই নাই। আমি এই সেকশনটা পাই না। কি বলছেন? একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে। শেষের দিকে সেকশনটা পাচ্ছি না। হ্যাঁ, নিচের দিকে নামো বাবা। স্যার কি লিখবো আরেকবার একটু বলবেন? অপশন তো পাইছি স্যার। STKXXW এটাও লেখা আছে, স্ক্রিন শেয়ারও দেওয়া আছে। আচ্ছা না তো স্যার আরেকবার একটু কষ্ট করে লিখবেন, আমি হচ্ছে অফলাইন হয়ে গেছিলাম তো চ্যাটে কি পাচ্ছি না। জি স্যার আপনার নাম আসছে স্যার। আমি বলছি স্যার এই অপশনটা পাচ্ছি না স্যার। আমি বলছি স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছেন কিনা? যারা অপশনটা পাচ্ছেন না, স্ক্রিন থেকে একটু নিচে স্ক্রল করেন। হ্যাঁ স্যার দেখছি স্যার, স্ক্রিনে লেখা আছে স্যার, লেখা আছে তো স্যার। আপনারা যারা জয়েন এ সেকশন পাচ্ছেন না, আপনারা স্ক্রিনটা ধরে একটু নিচে নামেন। আপনারা আপনাদের ব্রাউজার উইন্ডোতে একটু নিচে নামেন। আর যারা সেকশন কোড পাচ্ছেন না, আমার স্ক্রিনে দেখেন, অথবা আমি আরেকবার লিখে দিচ্ছি। ওই যে ইরফান লিখে দিয়েছে। স্যার জয়েন্ট সেকশনে ওখানে কি দিব? স্যার আমার এইখানে যে প্রজেক্ট শো করতেছে, একটা পেজ আসতেছে যে প্রজেক্ট আইডিয়াস ফর হোম লার্নিং, দেন আমি নিচে স্ক্রল করছি এন্ড পাই নাই। নিচে স্ক্রল করলে পাওয়ার কথা। জয়েন আ সেকশন আপনার যেটা হ্যাঁ, তোমার অ্যাকাউন্টটা কানেক্ট আছে নাকি ওটা আগে দেখো। অ্যাকাউন্ট কানেক্ট না থাকলে দেখাবে না। আমি অ্যাকাউন্টে এইমাত্র লগইন করছি, কানেক্ট করাই। তাহলে জয়েন্ট সেকশনে আবার এই সেকশন কোডটা দিয়ে আবার ট্রাই করে দেখো, কাজ হতে পারে এবার। স্যার জয়েন্ট সেকশনে কি দিব এখন স্যার? জয়েন এ সেকশনে ওই যে লেখাটা আছে STKXXW। আবার আপনি জয়েন করেছেন কি? জি জি। তাহলে আর কিছু দেওয়া লাগবে না। আপনার নাম আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আর কিছু করা লাগবে না। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেমটা চলে যাই। তো আপনাদের যে কোর্সটা আছে, কোর্সটার নাম হচ্ছে অ্যাক্সিলারেটেড ইন্ট্রো টু সিএস। আমি এখানে 26 জনকে দেখতে পাচ্ছি, আপনারা আরো আশা করি এর মধ্যে। স্যার সাকসেস লেখা আসছে। হ্যাঁ, আপনারা দেখেন আপনারা এই ধরনের কিছু পাচ্ছেন কিনা। এই ধরনের কিছু পাচ্ছেন কিনা দেখেন তো। ইয়েস স্যার। এরকম একটা পাচ্ছেন তো, তাই না? একটা কোর্স আসে। হ্যাঁ, অ্যাক্সিলারেটেড ইন্ট্রো টু সিএস এই জিনিসটা আসবে। এর ভেতরে আমাদের অনেকগুলো লেসন আছে। তো লেসন গুলোর মধ্যে যেগুলো আনপ্লাগড অ্যাক্টিভিটি সেগুলো আপাতত আমাদের দরকার নেই, ঠিক আছে? আনপ্লাগড অ্যাক্টিভিটি গুলো আমাদের দরকার নেই। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে দ্য মেজ বা লেসন 2, যেগুলোতে এই যে 1 2 3 4 এগুলো দেওয়া আছে না, এগুলো আমাদের দরকার। এগুলো হচ্ছে আমাদের গেম। স্যার এইটা পাই না, একটু যদি আবার বলতেন।
আপনি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারেন আমার সাথে? জি স্যার। স্ক্রিন শেয়ার করেন তো। স্যার আমার তো সবই আনপ্লাগ অ্যাক্টিভিটি আসতেছে স্যার। এই যে স্যার এখানে আছি আমি স্যার। আপনি এত বাঁকা কেন? আপনার স্ক্রিন আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, এটা বাঁকা কেন? হ্যাঁ ভাইয়া ইয়াতে নাম সেশনে চাপ দাও ভাইয়া, দেখো নীল কালার লেখা আছে, ওখানে চাপ দাও। জয়েন এ সেকশন। না ভাইয়া, তোমার এখানে লেখা হচ্ছে কি লেখা, ওটার নাম দ্বারা আমি একটু দেখে নিতেছি একবার ব্যাক দিয়ে। আচ্ছা এই যে নিচে দেখো অ্যাক্সিলারেশন টু সিএস কোর্স, ওইটা ক্লিক করো। অ্যাক্সিলারেশন টু সিএস কোর্স যে কোর্সের নিচে ওইটা ক্লিক করো। ওটা ক্লিক করো তাহলে। হ্যাঁ ওইটা ক্লিক করো তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, এই যে আসছে। ওকে স্যার। স্যার আমার সবগুলো আনপ্লাগ আসে। সবগুলো আনপ্লাগ আসবে না স্যার। আমি মেবি আমার স্ক্রিনটা শেয়ার করি, কজ আমি এখনো করতে পারিনি। স্যার আমারও সবগুলাই আনপ্লাগড স্যার। হ্যাঁ প্রথমটা আনপ্লাগ, নিচের গুলো তো সবই আবার আসছে। স্যার আমারও তো সবগুলো আনপ্লাগড। সবগুলো আনপ্লাগ হবে না। এখন কেউ একজন দেখান। আচ্ছা আমি শেয়ার করব স্যার। করেন। হ্যাঁ করো করো। আসছে স্যার আনপ্লাগড স্যার দেখা যায় না না এখনো না। ওকে এবারটা কিছু আছে না। আরে তোমার ক্ষমতা আছে এখনো না। মোবাইল থেকে স্যার ওয়ান সেকেন্ড এবারটা হয়ে যাবে। এবারটা না। হ্যাঁ এবার হইতেছে। এবার স্যার আমি লগইন করার পরে যে স্যার এই যে সেম স্যার ওর মতো স্যার আমার এই সেম আসতেছে স্যার। স্যার আমারও সেম স্যার। হ্যাঁ স্যার সেমই আসতেছে স্যার ওর মতো। না স্যার আমি মিসআন্ডারস্ট্যান্ড করছি। স্যার মিসআন্ডারস্ট্যান্ড করছি, সরি স্যার। আমি মনে করছি সবগুলো অ্যাকচুয়ালি সেশন 2টা একটা ওপেন ছিল, আমি এটা দেখিনি, সরি স্যার। সবগুলো আনপ্লাগ আসবে, কিছু কিছু আসবে। ইয়েস স্যার। আনপ্লাগগুলো আমরা দেখব না, আমরা শুরু করব লেসন 2 দ্য মেজ থেকে। দ্য মেজের অ্যাকাউন্টে যাই, ঠিক আছে? স্যার আমি পেজটা পাইনি। স্যার আচ্ছা কি কন্টিনিউ লেসন একটু বলি, সবাই ইয়া করেন। কিছু কিছু জায়গায় লেখা আনপ্লাগ অ্যাক্টিভিটি। অ্যাক্সিলারেটেড ইন্ট্রো টু সিএস এরকম কোনো লেখা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। ওখানে ক্লিক করেন তাহলে তাহলে এটা চলে আসবে। কোথায় কি করছি? আরেকবার বলেন। ইন্ট্রো টু সিএস কোর্স। না স্যার ওটা তো পাচ্ছি না, সমস্যা। স্যার আপনার নামের পাশে একটা আছে ওটা। হ্যাঁ ওটা চাপ দাও তাহলেই হবে। স্যার ওটা তো ঢুকছি, ঢোকার পর তো যে এইগুলো আসবে যে আনপ্লাগ অ্যাক্টিভিটি, 1 2 3 আনপ্লাগ অ্যাক্টিভিটি। হ্যাঁ সেই আনপ্লাগ অ্যাক্টিভিটি হ্যাঁ ওইখানে থাকো। এক নম্বরে ঢোকেন। এক নম্বরে ঢুকবো স্যার। লেসন 2 এর এক নম্বরে ক্লিক করেন। স্যার কোর্সেস এরকম কিছু একটা আসবে আপনাদের হাতে। স্যার ডাউনলোড ভিডিও বলে। ডাউনলোড স্যার কি রকম কিছু আসবে ভিডিও যাকে বলছে তিনি ইনস্টল করে রেখেছেন। কেন বলে? স্যার আসলে ক্যান ইউ হেল্প মি টু ক্যাচ আউট পিক? স্যার এরকম আসে। আপনি দেখে যান। এরকম একটা ভিডিও আসার কথা। জি স্যার ভিডিও আসছে স্যার। ভিডিও ডাউনলোড করতে বলতেছে। স্যার ভিডিও আসছে স্যার একটা। হ্যাঁ এই ভিডিওটা আপাতত না দেখি, ঠিক আছে? কারণ ভিডিওতে জাস্ট কিভাবে কি করবেন সেটা ব্যাখ্যা করা হয়েছে। তো আমি এখানে দেখাই আপনাকে আসলে কি করতে হবে। বেসিক্যালি যে গেমটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই গেমটা হচ্ছে এরকম আলাদা ভার্সন। এই ভার্সনটা স্যার আমি গেমটা এখনো আসেনি। আচ্ছা তাহলে দেখতে থাকেন, সময় নাই, আমরা পরে ঠিক করে দিব না হয়। জি স্যার। ঠিক আছে, সমস্যা হলে যাদের এই কোড.org-এ এনরোল করতে সমস্যা হচ্ছে তারা মেইল করে দিবেন আমাকে। এখানে আমাদের যেটা করতে হবে, এই অ্যাংরি বার্ডটাকে পিগের কাছে নিয়ে যেতে হবে, তাহলে অ্যাংরি বার্ড হচ্ছে পিগটাকে মেরে ফেলবে। তো এখানে হচ্ছে আমরা ক্লাসিক অ্যাংরি বার্ড গেমের মতন কোনো গুলতি দিয়ে ছুঁড়ে মারবো না, আমরা ওকে বলবো কিভাবে ওর কাছে যাইতে হবে। ঠিক আছে, আমরা অ্যাংরি বার্ডটাকে বলবো ওর কাছে কিভাবে যেতে হবে। যেমন এখানে দেখেন অ্যাংরি বার্ড এই অবস্থায় আছে, অ্যাংরি বার্ডটা এখানে আছে। তো এখানে অলরেডি দেখেন
ওয়েন রান মানে রান বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, এখানে বলছে মুভ ফরওয়ার্ড, তার মানে সে সামনে যাবে। তো আমরা যদি এটা রান করি, একটু দেখি আমরা, সে কিন্তু পুরোপুরি সামনে গেল না, তাই না? সে জাস্ট এক ঘর সামনে গিয়ে বসে থাকলো। তার মানে আসলে মুভ ফরওয়ার্ডের কাজ কি? মুভ ফরওয়ার্ডের কাজ হচ্ছে ওকে এক ঘর সামনে নিয়ে যাওয়া। ওকে, তাহলে এখন এর কাছে পৌঁছাতে গেলে কয় ঘর সামনে যেতে হবে? 2 ঘর স্যার। 2 ঘর স্যার। 2 ঘর স্যার। 2 ঘর সামনে যেতে হলে আমাকে এখানে মুভ ফরওয়ার্ড দিতে হবে 2 বার। তো আমি এই পাশ থেকে মুভ ফরওয়ার্ডটাকে টেনে এখানে এনে বসিয়ে দিলাম। এখন যদি আমি রান করি, তাহলে এই রাউন্ডটা শেষ, তাই না? আমরা হচ্ছে পরের লেভেলে চলে যাব এবং এখানে দেখেন 3 ঘর সামনে যেতে বলছে, সো এটা আমি না যাই, আমি 4 নাম্বার দেখি, আমি 3 নাম্বারে যাই। দেখেন এখানে কি বলছে, এখানে হচ্ছে পিগের কাছে যেতে হবে, তবে সমস্যাটা হচ্ছে পিগটা এখন সরাসরি সোজা নাই। পিগটা কোথায় আছে? পিগটা আছে আমাদের ইয়া থেকে, এটা হচ্ছে আমাদের দাবার ভাষায় যদি আমি বলি, এটা হচ্ছে অ্যাংরি বার্ড 2 ঘর সামনে আছে, তাই না? Move forward 1, move forward 2, move forward 2, right. তো আমাকে এখন যেটা করতে হবে এরকম, প্রথমে আমি এক ঘর সামনে যাব, ঠিক আছে? মাউস দেখতে পাচ্ছি তো? আমার মাউস দেখা যাচ্ছে? তাহলে আমরা প্রথমে এক ঘর সামনে যাব, তারপরে আরেক ঘর সামনে যাব, এবং তারপরে আমরা ডাইনে ঘুরবো, ডানে ঘুরে আবার আরেক ঘর সামনে যাব, তাহলে আমরা পিগের কাছে পৌঁছে যাব। তো একবার মুভ ফরওয়ার্ড অলরেডি দেওয়া আছে, আরেকবার মুভ ফরওয়ার্ড করবো, তারপর আমরা ডানে ঘুরবো, টার্ন রাইট, এবং তারপর আবার আমরা মুভ ফরওয়ার্ড করবো। তো এই কাজটা যদি আমরা করি এবং যদি রান করি, ঠিক আছে? মোটামুটি কনসেপ্টটা ধরতে পেরেছি, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন, আমি 6 এ আসি, একটু এটা একটু দেখানো দরকার মনে হচ্ছে, ভালো মতো দেখেন। এখানে যেটা বলছে সেটা হচ্ছে আবার এই অ্যাংরি বার্ডটাকে ওর কাছে নিয়ে যেতে হবে। আগের লেভেলগুলোর মতন ঘুরানো পেঁচানো কোনো অবস্থা কিন্তু এখানে নাই, তাই না? ঘুরানো পেঁচানো অবস্থা নাই, জাস্ট ওকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে 5 ঘর সামনে নিয়ে যেতে পারলেই হচ্ছে। সো আমি 5টা মুভ ফরওয়ার্ড বসাই দিই, 2 3 4 5 Move forward, দিলাম এবং রান করলাম। move forward, turn left, turn right, এটা কি? move forward. ঝামেলাটা কি? এটা হয়নি কারণ একটা লিমিটেশন ছিল, কয়েকটা ওয়ার্কস বক্স দেওয়া। দেখেন ওয়ার্কস্পেস নামে এখানে একটা জায়গা আছে, এখানে আপনাকে বলে দিচ্ছে আপনাকে অবশ্যই 3টা ব্লক ইউজ করতে হবে, হবে না আপনি ইউজ করেছেন 6টা ব্লক। তার মানে বেসিক্যালি আপনাকে ইউজ করতে হবে এখানে ওয়েন রানের পরে আরো মাত্র 2টা ব্লক আপনি ইউজ করতে পারবেন, অথচ আপনাকে যেতে হবে 5 ঘর সামনে। এটা কিভাবে করবেন? Repeat ID 5 times. আমাদেরকে এই ব্লকটা ইউজ করতে হবে। Repeat ID 5 times. Yes sir. আমাদের এই ব্লকটা এখানে ইউজ করতে হবে, রিপিট 5 টাইমস, এবং এর ভেতরে আমি দিয়ে দিব মুভ ফরওয়ার্ড। তার মানে আমি এসেনশিয়ালি এই 2টা ব্লক দিয়েই 5টা ব্লকের কাজ করে ফেলছি, তাই না? তো এবার যদি আমি এটা রান করি, এবার ঠিক আছে, তাই না?
তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যখন এই কাজগুলো করবেন, মানে এই গেমগুলো যখন খেলবেন, তখন একটু খেয়াল রাখবেন আপনার ওয়ার্ক স্পেসে কতগুলো ব্লক আছে, আর মানে ওয়ার্ক স্পেসে আপনি কতগুলো ব্লক ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন, সেই লিমিটেশনটা মাথায় রেখে আপনাকে এই গেমটা শেষ করতে হবে। ঠিক আছে? তো স্যার মোটামুটি কোশ্চেন হচ্ছে এই গেম খেললে কি লাভ হবে স্যার? হ্যাঁ, এই গেম খেললে কি লাভ হবে? গেম খেলে কি লাভ হবে? এটা হচ্ছে খেলায় খেলায় প্রোগ্রামিং। ও আচ্ছা, মানে প্রোগ্রামিং এখানে তাহলে কি শিখতেছি? জাস্ট যে এইগুলাই, যে ছোটখাটো মুভ ফরওয়ার্ড, টার্ন লেফট, এগুলাই? আস্তে আস্তে আমরা বড়সড় জিনিসের দিকে যাব, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি একটা প্রবলেম সলভ করতে পারছেন কিনা। বেসিক্যালি একটু আগেও যেটা বলছিলাম, প্রোগ্রামিং মানে কিন্তু সি ল্যাঙ্গুয়েজে আমি হাবিজাবি কিছু লিখে ফেললাম, এটা কিন্তু না। প্রোগ্রামিং মানে হচ্ছে আপনার কাছে একটা প্রবলেম, যে আপনি চাচ্ছেন যে কম্পিউটার কিছু একটা করবে, সেই ইনস্ট্রাকশনটা আপনি কম্পিউটারকে দিতে পারছেন কিনা, এটাই হচ্ছে প্রোগ্রামিং। এটাই হচ্ছে প্রোগ্রামিং করা। তো গেমটা যদি আপনি ভালো মতো খেলেন, মানে এই গেমটা, মানে এগুলো তো আর অনেকগুলো লেসন আছে, আমি একটু দেখাই। এখানে গেলাম, 32 জন এনরোল হয়েছে। এখানে এখন অনেকগুলো লেসন আছে, তাই না? লেসন 1, 2, 3, মানে আনপ্লাগড অ্যাক্টিভিটি আছে অনেকগুলো। কিন্তু এই যে লেসন গুলা, যেখানে হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5, 6 দেয়া আছে, এই লেসন গুলাই হচ্ছে এই ধরনের গেম গুলো আছে। ওকে, বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন আস্তে আস্তে, মানে এটা হচ্ছে একদম ইজি লেভেল, মেজ একদম ইজি লেভেল, আস্তে আস্তে হচ্ছে লেভেল 5, 7, 9, 11, যত আপনি সামনে আগাতে থাকবেন আপনার লেভেলগুলো তত একটু একটু করে কঠিন হতে থাকবে এবং নতুন নতুন কনসেপ্ট সেখানে আসতে থাকবে। তো আপনি যেটা করবেন, আস্তে আস্তে যদি গেমটা খেলেন এবং যদি বুঝে বুঝে খেলেন, আপনার মধ্যে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, গেম টেম গুলো মোটামুটি এভাবে খেলা, মানে এইভাবে আপনি ইনস্ট্রাকশন গুলো দিতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার এই গেমগুলো কি প্রত্যেকটাই প্রোগ্রামিং এর সাথে রিলেট করে? হ্যাঁ, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আপনি যখন একটা গেম শেষ করবেন, সে আমি তো লেভেল 1 এর গেমটাই ছিলাম, তাই না? এর জন্য মেসেঞ্জারে ইয়া হয়। এখানে যেমন দেখেন শো কোড নামে একটা বাটন আছে। বেসিক্যালি এই ব্লকগুলো বসানোর ফলে আপনার কিছু কোড তৈরি হয়ে যাচ্ছে। এখানে যদি হাই লেভেল কোড, হয়তো তেমন কিছু বুঝতেও পারবেন না, বাট এটার মাধ্যমে আপনি আসলে কি করছেন? এটার মাধ্যমে আপনি আসলে এই অ্যাংরি বার্ডের উপর প্রোগ্রামিং করছেন। জাস্ট প্র্যাকটিস আর কি নাকি? হ্যাঁ, প্র্যাকটিস প্লাস হচ্ছে আপনার ব্রেনটাকে খাটায় নেওয়া। বেসিক্যালি প্রোগ্রামিং এর বিষয়টা হচ্ছে এরকম, প্রোগ্রামিং এর বিষয়টাই হচ্ছে এরকম, আপনি যত আপনার ব্রেনটাকে খাটাবেন যে হ্যাঁ এই কাজটা কিভাবে করা যায়, এই কাজটা কিভাবে করা যায়, যত আপনি ব্রেনটাকে কাজে লাগাবেন, তত হচ্ছে আপনার কাজগুলো ইয়া হতে থাকবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, স্যার এখানে কি প্রত্যেকটা লেসন মানে গেম রিলেটেড, মানে গেমে যেরকম একটা লেভেল কমপ্লিট না করে পরবর্তী লেভেলে যাওয়া যায় না? না, আপনি যে কোনো লেভেলেই যেতে পারবেন, কিন্তু কমপ্লিট না করে গেলে আপনি বিপদে পড়বেন। যেমন আমি যদি এখন ধাম করে আর্টিস্ট 3 এর লেভেল 10 এ চলে যাই, আমি কিন্তু হার হয়ে যাব, কারণ আমি নিজেও জানি না এখানে কি করতে হবে। দেখেন বাম পাশে কিচ্ছু নাই, এখানে আছে ড্র আ স্নোম্যান, এখানে কি সব আছে হাবিজাবি, ড্র আ স্নোম্যান, লুপস, ম্যাথ, ভেরিয়েবলস, এগুলো কি জিনিস আমি তো জানি না। স্যার আমাদের এখানে বেসিক্যালি কি মানে সি ল্যাঙ্গুয়েজটাই দেখানো হবে, মানে যে সি ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলা? ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আমরা পরে যাব, কিন্তু আপাতত এই গেমগুলোর মাধ্যমে প্লাস আমাদের আরো কিছু লেসন থাকবে সুডোকু প্রজেক্টে, এগুলোর মাধ্যমে আমরা শিখবো কিভাবে একটা প্রবলেমকে ফর্মুলেট করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেমকে আমরা ইয়া করতে পারি, কিভাবে একটা মানে কিভাবে একটা সেট অফ ইনস্ট্রাকশন আমরা দিতে পারি, এটুকু আমরা আগে দেখবো। আপনি যদি ইনস্ট্রাকশন দিতে পারেন, আপনি এখন ইনস্ট্রাকশন যে কোনো ভাষায় দিতে পারবেন। আপনি যদি ইনস্ট্রাকশন মানে কিভাবে করতে হবে এটা যদি আপনি বুঝে যান, এবার আপনি এটা বাংলায় ইনস্ট্রাকশন দিতে পারবেন, ইংরেজিতেও দিতে পারবেন, আরবিতেও দিতে পারবেন, তারপর হচ্ছে স্প্যানিশ ভাষায় দিতে পারবেন, ল্যাটিন ভাষায়ও দিতে পারবেন, সি ভাষায়ও দিতে পারবেন, জাভাতেও দিতে পারবেন, পাইথনেও দিতে পারবেন। ওকে, সেটা কতটুকু লেভেল পর্যন্ত খেলতে হয়? স্যার 8 নাম্বার লেভেলটাকে সেট দেখানো যাবে স্যার? 8 নাম্বার লেভেলটা স্যার কিরকম? আপাতত দেখানোর মতো সময় হচ্ছে না আপনাদের, যাদের যাদের প্রবলেম হবে, যদিও এটা একটা অ্যাসাইনমেন্ট, বাট স্টিল আপনার যদি কোনো সমস্যা হয় কোনো লেভেলে, যে কোনো লেভেলে, আপনি ইমেল করতে পারেন। ঠিক আছে,
যে কোনো লেভেল নিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি আমাকে ইমেল করতে পারেন। স্যার কত লেভেল পর্যন্ত খেলতে হবে? আমি একটু বলি, আমাদের কি বলবো, আমি স্লাইডটা শেয়ার করে দিই, তাড়াতাড়ি ভাবে শেষ করে দিচ্ছি। বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের শিডিউল। নেক্সট উইকে আপনারা অবশ্যই দ্য মেইলস আর দ্য আর্টিস্ট এই দুটো সলভ করে ফেলবেন। তারপর থার্ড উইকে আর্টিস্ট 2, ফার্মার, আর্টিস্ট 3, ফোর্থ উইকে ফার্মার 2, আর্টিস্ট 4, এরকম করে যাবেন। আপনাদের কাজগুলো শেষ হয়ে গেলে আপনারা একটা সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেটটা আপনারা 6 উইকের মধ্যে সাবমিট করবেন। সাবমিশনের ডেডলাইন 13ই আগস্ট। স্যার আরেকবার একটু বলতেন। আপনার লেসনগুলো এই অর্ডারে আপনি শেষ করবেন। আপনার নেক্সট উইকের মধ্যে এই দুইটা শেষ হইতে হবে এবং আপনি অ্যাডভান্স দেন কোনো সমস্যা নেই, কিন্তু কম যাতে না যায়। ঠিক আছে, আপনি যদি এক মিটিংয়ে আপনার সবগুলো লেসন শেষ করে ফেলতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে 13 আগস্টের মধ্যে সবগুলো শেষ করতে হবে। ঠিক আছে, 13 আগস্টের মধ্যে সবগুলো শেষ করতে হবে। তার মানে এটা স্যার আমাদের একটা হোমওয়ার্ক দিলেন, তাই তো? একটা হোমওয়ার্ক, এটা ফাইনাল এর মধ্যে 13 আগস্ট, কিন্তু উইকলি আপনার একটু ডেডলাইন থাকবে এই হবে। ঠিক আছে স্যার, আমার তো করাচ্ছে, আবার করতে হবে? না, করা লাগবে না। মানিয়ে বলছেন না? জি স্যার। হ্যাঁ, আপনার প্রোগ্রেস আমি দেখি, আর করা লাগবে না। কিন্তু আপনাকে আবার পরে যখন আমি ফাইনাল সাবমিশন নিব তখন আপনি অ্যান্সারটা দিন, তখন আপনাকে হয়তো কিছু কোশ্চেন করতে পারি। এটা সবার জন্যই। ফাইনাল সাবমিশনের সময় আমি হয়তো কিছু কোশ্চেন করতে পারি, তখন যাতে আপনি অ্যান্সার দিতে পারেন এটুকু মেনটেন করবেন। ওকে ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে 13 তারিখের মধ্যে ফাইনালি সাবমিট করবেন। ওকে, আর যেটা বললাম, যদিও এটা একটা অ্যাসাইনমেন্ট, স্যার 13 তারিখ নাকি 13 আগস্ট? 13 আগস্ট। আচ্ছা, একদম ফাইনাল সাবমিশন, যেটা মানে সবগুলা শেষ করে পুরো লেসনটা শেষ করছি 13 আগস্টের মধ্যে। ওকে ওকে। আর যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে, বুঝতে কোনো সমস্যা যদি হয় যে এটা বুঝতে পারছেন না কি করব, আমাকে মেইল করতে পারেন, সমস্যা নেই, আমি বুঝিয়ে দেব। স্যার রিপ্লাই দিবেন তো মেইলের? স্যার একটা কথা ছিল। হ্যাঁ, মেইলে রিপ্লাই দিব। মেইলে আমি রিপ্লাই দিব, বরং মেসেঞ্জারে নক করলে আমি রিপ্লাই দিব না। বলেন স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আমার লাস্ট 15 মিনিটস আমার নেট চলে গেছিল, তো আমি সেকশন জয়েনের পর পুরোটা মিস করছি। লাস্ট 15 মিনিটস নেট চলে গেছে। হ্যাঁ, আপনি হচ্ছে ইয়াটা দেখে নিন, ইউটিউব ভিডিও দেখে নিন, ক্লাস রেকর্ডিং अवेलेबल হবে, আপনি সেটা দেখে নিন। স্যার ইউটিউব কিভাবে দেখবো স্যার? চ্যানেলের নাম কি বা লিংকটিং? লিংক হচ্ছে ইএলএমএস এ দেওয়া আছে। ইএলএমএস এ গেলেই দেখবেন যে রেকর্ডেড লেকচারস র একটা ফোল্ডার, রেকর্ডেড লেকচারস ইউটিউব আরেকটা লিংক। তো ইউটিউবে গেলে যেটা হবে, আপনার ব্যান্ডউইথের সমস্যা থাকলে, যদি আপনার নেট স্পিড কম বেশি হয়, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো ওই লিংকে গেলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন আপনি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। ভিডিওগুলো আমি আপলোড করে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের সময় শেষ। আপনাদের মনে হয় অনেকখানি হয়ে গেছে, 2টা 4 বাজে লাঞ্চ টাঞ্চ করবেন। তো শেষ করি, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ক্লাস কি শেষ? হ্যালো হ্যালো।